আদর্শবাদ, বাস্তববাদ, মার্ক্সবাদ এবং উদারনীতিবাদ। যে গ্লোবালাইজেশনের উপাদানগুলো কোনগুলো, মানে কোনগুলোকে ইউজ করে গ্লোবালাইজেশন এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে নোটটা একটু বড় করে করতে বলবো ছাত্রদেরকে, যে বিচার বিভাগ যেটা আছে সেখানে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বেসিক জিনিসটা কি, কোন সময় চালু হয়েছিল, কী কারণে মামলা করা যায়, জরুরি অবস্থা জায়গাটা আমার একটু দেখে রাখা। কারণ অনেক সময় কী করে আমরা দেখেছি হায়ার স্টাডিজগুলোতে এই জরুরি অবস্থা কোশ্চেনটা কিন্তু আলাদা করে অনেক সময় দেয়। তাহলে আমার রাজ্যপালকে যদি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দায়িত্ব দেওয়া থাকে, তিনি সেখানে স্বাধীনভাবে কাজ করবেন। এবার আমলাদের বেসিক বৈশিষ্ট্য এবং কাজটা বুঝে নেওয়া, টু দ্য পয়েন্ট অ্যান্সার। যেহেতু 4 মার্কস অ্যান্ড 6 মার্কস, যারা ভালো ছেলে খুব ভালো নাম্বার তুলতে চায় তার কিন্তু কনসেপ্ট প্রয়োজন। নমস্কার, আপনারা শুনছেন গীতাঞ্জলি রেডিও 90.4 FM। আর আজকে আমাদের এই অনুষ্ঠানে টার্গেট উচ্চ মাধ্যমিকে আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান নিয়ে। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন গোপীনাথ চৌধুরী স্যার। স্যার নমস্কার। অধ্যাপক শিউরি, বিদ্যাসাগর কলেজ থেকে। স্যার, হাতে আর বেশি দিন সময় নেই, সামনেই উচ্চ মাধ্যমিক। এই সময় লাস্ট মিনিট সাজেশনগুলো আপনার কাছ থেকে আমরা জানবো। প্রথমেই জেনে নেব স্যার, নাম্বার ডিভিশন কি থাকছে? নমস্কার, আমি প্রথমে গীতাঞ্জলি রেডিও এবং আপনাকে এবং আপনাদের পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। তো আপনি প্রথমেই আমার কাছে নাম্বার ডিভিশন জানতে চাইলেন। আপনারা জানেন এখন সেমিস্টারের ফলে 50 মার্কসের এক্সাম হয়, তার মধ্যে 10 মার্কস তো প্রজেক্টে থাকে এবং 10 মার্কস থাকে আপনার 2 মার্কস করে প্রশ্ন হয়। তো সেখানে টোটাল 5টা 2 মার্কসের কোশ্চেন থাকে। টোটাল 5টা চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন হয়। কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন হবে না সেটাও সিলেবাসে বলে দেওয়া আছে। তাই শর্ট কোশ্চেনের জন্য আপনার প্রত্যেকটা চ্যাপ্টারই পড়তে হবে, যে চ্যাপ্টারটা বাদ দেওয়া আছে সেটা বাদ দিয়ে। আর বাকি যে 6টা চ্যাপ্টার, টোটাল আমাদের সিলেবাসে 6টা চ্যাপ্টার, তো 6টা চ্যাপ্টারের মধ্যে 3টে চ্যাপ্টার থেকে 4 মার্কসের কোশ্চেন হয়, সেটা বলা আছে সিলেবাসে। আর 3টে চ্যাপ্টার থেকে 6 মার্কসের কোশ্চেন হয়। তো এটাই হলো নাম্বার ডিভিশন। আচ্ছা, তাই কোনো চ্যাপ্টারকে বাদ দেওয়ার কোনো জায়গা নেই। ঠিক আছে। তাহলে স্যার এবার আমরা চ্যাপ্টার ওয়াইজ এগোই। এক একটা চ্যাপ্টারের কি কি সাজেশন থাকছে, কোন কোন টপিকগুলো ভালো করে কভার করতে হবে সেই হিসেবে আসি। প্রথমে আসছে ইন্টারন্যাশনাল রিলেশন। এই অধ্যায়ের কোন জায়গাগুলো একটু ভালো করে দেখতে হবে, ইম্পর্টেন্ট কোন কোন প্রশ্ন থাকছে? ওকে, এই চ্যাপ্টারটাকে দুটো ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে যে আপনার এই ইন্টারন্যাশনাল রিলেশনস জিনিসটা কি, সেটা কিভাবে বিবর্তিত হতে হতে আজকের জায়গায় দাঁড়িয়েছে, এই একটা। আর একটা ভাগ করা আছে যে ইন্টারন্যাশনাল রিলেশনসের থিওরিগুলো। সেখানে কয়েকটা থিওরি দেওয়া আছে, যেমন বাস্তববাদ, আদর্শবাদ, উদারনীতিবাদ এবং মার্ক্সবাদ। তো প্রত্যেকটা যে কোশ্চেনগুলো বললাম 4 মার্কস এবং 6 মার্কসের কোশ্চেন হবে প্রত্যেকটা চ্যাপ্টারেরই, সেগুলো কিন্তু 2x হিসাবে হবে, মানে প্রত্যেকটা কোশ্চেনেরই একটা করে অথবা বা অল্টারনেটিভ কোশ্চেন থাকবে। তো আমরা এই যে দুটো কোশ্চেন চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টারটাকে যে আমরা দুটো ভাগে ভাগ করে বললাম, তো প্রথম চ্যাপ্টারটা থেকে যে দুটো ভাগ, তার মধ্যে আমি থিওরি পার্টটাকে একটু বেশি গুরুত্ব দিতে বলবো। আপনার যে ইন্টারন্যাশনাল রিলেশন যে থিওরি পার্টটা রয়েছে এটাকে একটু গুরুত্ব দিতে বলবো, কারণ হচ্ছে এটাতে নাম্বার তোলাটা সহজ হবে। কারণ আপনি ইন্টারন্যাশনাল রিলেশনসটা কী, আপনি 6 মার্কসের তার প্রকৃতি পরিধিটা কী, আপনি 6 মার্কসে গোটাটা ধরা খুব কঠিন। যিনি খাতা দেখবেন তাকে আপনি কতটা ইমপ্রেস করতে পারবেন আমার সন্দেহ আছে, কারণ তার মনে হবে এই জিনিসগুলো একটু দিলে বেটার হতো। একইভাবে বিবর্তনটা 6 মার্কসে আনা সম্ভব নয়। আগে যখন আমাদের কোশ্চেন প্যাটার্ন ছিল 10 মার্কস, 15 মার্কস, তখন কিন্তু ঠিক ছিল। এখন কোশ্চেনগুলো যেহেতু খুব ছোটো করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমি এই জায়গাটার থেকে সেকেন্ড পার্টটাকে ওই জন্য গুরুত্ব দিতে বলবো। সেকেন্ড পার্টটা গুরুত্ব দিলে সেখানে বাস্তববাদটা কী, বেসিক ধারণাটা কী, বাস্তববাদীর যে প্রবক্তারা তারা কারা, এর বেসিক ফিচার্সটা কী, এবং বর্তমানে বাস্তববাদের এই থিওরিটার গুরুত্ব কী, এইভাবে নোটটা যদি আমরা লিখি তাহলে গোটাটাকে ক্যাচ করা যাবে এবং নাম্বার তোলাটা খুব সহজ হবে এবং যিনি খাতা দেখবেন এতে কিন্তু ইমপ্রেস হবে। তো এই মুহূর্তে বিশেষ করে বারবার এখানে আমি একটা কথা বলবো, এই যে প্রত্যেকটা থিওরি আমরা
করছি ইন্টারন্যাশনাল রিলেশনে, এই বর্তমান সময়টাকে কিন্তু আনাটা খুব গুরুত্বপূর্ণ, যে এই থিওরিটা আমি পড়ছি কেন বা এর প্রাসঙ্গিকতাটা কোথায়। কারণ ইন্টারন্যাশনাল রিলেশনসে এত থিওরি আছে, আমরা এই কটা থিওরিকেই কেন সিলেবাসে চুজ করা হয়েছে, এটাই তো গুরুত্বপূর্ণ বিষয়। তো সেটা যদি শেষে টাচ দেওয়া থাকে তাহলে কিন্তু নাম্বার তোলার ক্ষেত্রে আমার মনে হয় একটু সুবিধা হবে। তো যদি 2x কোশ্চেন হয়, তো এই থিওরি যে চারটে রয়েছে, আমরা যদি এই চারটে কোশ্চেন এখানটা করি, এর মধ্যে কিন্তু বাস্তববাদটা এবং আপনার আদর্শবাদটা বেশি ভিভিআই বাকি দুটোর থেকে। এবারে মার্ক্সবাদ আর উদারনীতিবাদের তুলনায়। আর ওপরের যেগুলো বললাম, যে আরেকটা চ্যাপ্টার যেটাকে আপনার ইন্টারন্যাশনাল রিলেশনসের প্রকৃতি পরিধি, তার বিবর্তন, ইন্টারন্যাশনাল রিলেশনসের সঙ্গে ইন্টারন্যাশনাল গভর্নমেন্টের যে পার্থক্য, এরকম বিভিন্ন কোশ্চেন হয়। তো এক্ষেত্রে আমি পরিধিটা, যেহেতু টিচারকে ইমপ্রেস করা সম্ভব নয়, আমি খুব বেশি করার ক্ষেত্রে গুরুত্ব দেব না। আবার একইভাবে বিবর্তনটাও সম্ভব নয় 6 মার্কসে খুব বেশি খুশি করা। সেই ক্ষেত্রে এখানে যদি কেউ কোশ্চেন করে, এই দুটো কোশ্চেন একটু দেখে যেতে পারে। সেটা হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্ক জিনিসটা কি, অ্যাকচুয়ালি তার নেচারটা কেমন, প্রকৃতিটা কেমন, বা তার বৈশিষ্ট্যটা কি আন্তর্জাতিক সম্পর্কের, এটাই একটা কোশ্চেনেই কভার করা সম্ভব। আর একটা হচ্ছে যে আন্তর্জাতিক যে রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক, কারণ আন্তর্জাতিক রাজনীতি টার্মটা কিন্তু আমরা ইউজ করি না, আমরা আন্তর্জাতিক সম্পর্ক টার্মটা ইউজ করি। তাহলে এইটা কি, দুটোর মধ্যে পার্থক্যটা কি, এই জায়গাটা। তো আবার বলছি, এই চ্যাপ্টারটার ক্ষেত্রে বারবার বলছি যে যে চারটে থিওরি রয়েছে, এটাকে গুরুত্ব দিতে, কারণ বাস্তববাদটাকে গুরুত্ব দিতে এই জন্য বারবার বলছি যে বাস্তববাদ এবং আদর্শবাদ, এর মধ্যেই মেনলি কনফ্লিক্টটা, এর মধ্যে বেশিরভাগ ইন্টারন্যাশনাল রিলেশনসে হয়। আর মার্ক্সবাদটা সিলেবাসে রাখা আছে, কিন্তু মার্ক্সবাদের কিন্তু অনেকগুলো থিওরি আছে। মার্ক্সবাদ বলে আমরা যখন হায়ার স্টাডিজে পড়াই, কলেজ বা মাস্টার ডিগ্রি লেভেলে, তখন কিন্তু এই আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সবাদ হিসাবে আমরা খুব কম পড়াই। আমরা তার যে বিভিন্ন সিস্টেম থিওরিগুলো আছে, বা আন্তর্জাতিক যে তত্ত্বগুলো আছে, বিশ্ব ব্যবস্থা থিওরি, এইগুলো হচ্ছে মার্ক্সবাদেরই এক একটা ভাগ। মার্ক্সবাদের কিন্তু বহু ভাগ আছে, তো এইগুলো সবগুলোকে এখানে মার্ক্সবাদের মধ্যে আনতে হবে, একটু করেও টাচ করতে হবে মার্ক্সবাদটা করার সময়। তো উদারবাদের যে মূল কথা হচ্ছে স্বাধীনতা। তো আমরা যে উদারনীতিবাদের জায়গা থেকে মেনলি ব্যাপারটা এসেছে কিছুটা। আর যে আপনার আমাদের যে আদর্শবাদ রয়েছে, আদর্শবাদে বুঝতেই পারছেন এখানে আদর্শের কথা বলা হচ্ছে, যে আন্তর্জাতিক সংগঠনগুলো যেগুলো রয়েছে মেনলি, যে আপনার যেমন আমাদের সম্মিলিত জাতিপুঞ্জ, তার আগে যেমন ছিল লিগ অফ নেশন, যেটা প্রথম বিশ্বযুদ্ধের পর, বা আরও যে বিশ্বে যে বিভিন্ন রকম এই সম্মিলিত জাতিপুঞ্জের যে শাখা সংগঠনগুলো রয়েছে এবং অন্যান্য সংগঠনগুলো, তারা পৃথিবীতে এই শান্তি বজায় রাখতে ভূমিকা পালন করছে, এবং মানুষকেও বলা হচ্ছে মানুষ ক্যারেক্টার মানে চরিত্রগতভাবে শান্তি চায়। এটা হচ্ছে এর মূল কথা। আবার বাস্তববাদের মূল কথা হচ্ছে ক্ষমতা। যার ক্ষমতা আছে, যে রাষ্ট্রের ক্ষমতা আছে, এটা রাষ্ট্রেই মেন। আন্তর্জাতিক আইন যেখানে আদর্শবাদে আন্তর্জাতিক আইনের গুরুত্ব দেওয়া হচ্ছিল, এখানে কিন্তু আন্তর্জাতিক আইনকে সেভাবে তোয়াক্কা করা হয় না। বা এখানে আপনার যেটা হয় যে আন্তর্জাতিক সংগঠনগুলোকেও সেভাবে দেখা হয় না। তো এই মুহূর্তে তো ওই যে বললাম, বর্তমানে প্রাসঙ্গিকতার ক্ষেত্রে যদি নিয়ে আসি, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক রাজনীতিতে যেগুলো প্রভাব পড়ছে, সেখানে বাস্তববাদটাই মনে হচ্ছে খুব বেশি প্রাসঙ্গিক। যেভাবে ভেনেজুয়েলার উপর অ্যাটাক হচ্ছে, বা ইউক্রেনের উপর রাশিয়া, যার ক্ষমতা আছে সে যা খুশি করছে, সে আন্তর্জাতিক আইনেও মানছে না, বা যে আমাদের আদর্শের বড় বড় কথা সেগুলোও শুনছে না। তো এই চ্যাপ্টারে চারটে, যদি কেউ এই চারটে টপিক যদি ভালো করে করে থিওরির, আদর্শবাদ, বাস্তববাদ, মার্ক্সবাদ এবং উদারনীতিবাদ, তার মধ্যে প্রথম দুটো গুরুত্বপূর্ণ দেয়, এই চ্যাপ্টারে যে একটা কোশ্চেন 6 মার্কসের আসবে সেটা কমন পেয়ে যাবে। বেশ, এরপরে স্যার আসি আয়ার থিওরিজ থেকে। উত্তর লেখার সময় কি ধরনের ভূমিকা লিখলে নাম্বারটা একটু ঠিকঠাক আসবে? তো আয়ার থিওরির উত্তর বিষয়টা হচ্ছে, থিওরিগুলোর ক্ষেত্রে একরকম আর বাকিগুলোর ক্ষেত্রে একরকম। যে প্রথম যে দুটো চ্যাপ্টার, দুটো ভাগে ভাগ করা আছে চ্যাপ্টার, যেটা বললাম যে আমরা প্রথমগুলো যদি করি আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি পরিধি, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টা কি, দুটোর পার্থক্য কী, সেখানে বিষয়টা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক জিনিসটা কি প্রথমে আমাকে ক্লিয়ার করা। তো তারপরে আমাদের বারবার বলছি যে আগেকার মতো বড় ভূমিকা করার জায়গা কিন্তু নেই, কারণ কোশ্চেনের মার্কস যখনই 4 মার্কস 6 মার্কস হয়ে যাচ্ছে, আপনাকে কিন্তু টু দি পয়েন্ট অ্যান্সারে ঢুকতে হবে। তো সেখানে জাস্ট আন্তর্জাতিক সম্পর্ক জিনিসটা কি সেটা বলার পরে টু দ্য পয়েন্ট অ্যান্সারে ঢুকে যাওয়াটাই আমার মনে হয় বেস্ট। কারণ আপনি 4 মার্কসের অ্যান্সারে 10-12 লাইন বা 15 লাইন বা 20 লাইনের বেশি তো আপনি লেখার সুযোগ পাবেন না। কারণ জায়গাও বলে দেওয়া হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা একটা নির্দিষ্ট জায়গা দেওয়া থাকবে, মানে আপনি প্রচুর পড়ে গেলেও সেটা, কারণ এবার আমরা যদি ভূমিকাতে প্রচুর টাইম ওয়েস্ট করে ফেলি, আমি মেন যেটা চাইছি কোশ্চেনে, আমাকে তো সেটাকে প্রায়োরিটি দিতে হবে। তাই জাস্ট আন্তর্জাতিক সম্পর্ক জিনিসটা কি সেটা বলে মেন টপিকে ঢুকে যাওয়াই ভালো। আর থিওরিগুলোর ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্কের যে আমরা যে থিওরিগুলো বলছি, বাস্তববাদ,
বা আদর্শবাদ বা মার্ক্সবাদ, এগুলোর ক্ষেত্রে যেমন ধরুন বাস্তববাদ এই মানে আন্তর্জাতিক সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ থিওরি হচ্ছে বাস্তববাদ। তো এর উৎপত্তি কোন সময়ে, কাদের হাত ধরে, ঠিক আছে? তো এইভাবে তারপরে বাস্তববাদে ঢুকে যাওয়া। একইভাবে আদর্শবাদের ক্ষেত্রে, মার্ক্সবাদের ক্ষেত্রে এখানে মার্ক্সবাদের শ্রেণীবিভাগটা বলা উচিত, যে মার্ক্সবাদ, যে আমাদের এখানে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে মার্ক্সবাদ রয়েছে, মার্ক্সবাদের অনেকগুলো তত্ত্ব রয়েছে এই। তো এটাকে প্রথমে উল্লেখ করে তারপরে মার্ক্সবাদের মেন থিওরিতে ঢোকা উচিত। বেশ, এরপরে স্যার মেজর রিজিওনাল অর্গানাইজেশনস। ওকে, মেজর রিজনাল অর্গানাইজেশন, যে তিনটে টপিক আছে এখানে আমাদের। তো মেজর রিজনাল অর্গানাইজেশনের তিনটে টপিক হচ্ছে আমাদের সার্ক, আসিয়ান এবং ইউরোপীয় ইউনিয়ন। তো সার্কটা আপনারা জানেন যে সার্কটা হচ্ছে আমাদের, এখানে কোশ্চেনটা আবার 4 মার্কসের হবে। আমি যতটুকু আমার মনে পড়ছে 4 মার্কসের কোশ্চেন হবে। তো সার্কটা হচ্ছে আমাদের ভারত এবং তার আশেপাশে যে প্রতিবেশী অর্গানাইজেশনগুলো, কান্ট্রিগুলো, তাদেরকে নিয়ে সার্ক তৈরি হয় 1950 সালে 8ই ডিসেম্বর। তো এখানে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, এই কান্ট্রিগুলোকে নিয়ে, এবং পরবর্তীকালে আফগানিস্তান অ্যাড হওয়ার পরে টোটাল 8টা কান্ট্রিকে নিয়ে সার্ক গঠিত। লাস্ট কয়েক বছর সার্ক কিন্তু অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে পড়ে আছে, কারণ পাকিস্তানে যে সার্কের সভা হওয়ার কথা ছিল, সেখানে ভারত না যাওয়া এবং অন্যান্য দেশগুলোর তাদের না এগিয়ে আসার ফলে সার্ক কিন্তু তারপর থেকেই অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে পড়ে আছে। তবু সার্কটার সঙ্গে যেহেতু আমাদের ভারতটা ডাইরেক্ট লিঙ্ক, তাই সার্কটা আমাদেরকে পড়তে হবে। তো সার্কটা কীভাবে পড়বো, সার্কটাকে আমাদেরকে কীভাবে করতে হবে, যে সার্কের উদ্দেশ্যটা কী উদ্দেশ্য নিয়ে সার্ক গঠন হয়েছিল। তো সার্ক কী উদ্দেশ্য নিয়ে গঠন করা হয়েছিল, তারপর যেটা আসবে যে সার্ক গঠন করার পর 1950 সালে থেকে আজকে 2025 সালের মধ্যে সার্ক কী সফলতা অর্জন করেছে। যে আশা নেওয়া হয়েছিল তারপরে সেই আশা কিন্তু সার্ক পূরণ করতে পারেনি, তাহলে তার দুর্বলতা বা ব্যর্থতাগুলো কোন জায়গায় থেকে গেল। আর হচ্ছে যে আমরা সার্কে ভবিষ্যতে কি আশা করি, বা এখানে আশা করির সাথে সাথে যেটা দেখা মেনলি করা উচিত, সেটা হচ্ছে ভারত এবং সার্কে ভারত কি ভূমিকা রেখেছে বা করতে পারেনি। তাহলে এই 4টে ভাগে কিন্তু সার্কটা বানালে সার্ক কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সার্ক থেকে অনেক কিছু বইয়ে পড়ার আছে, অমুক সম্মেলন এক এক করে এগুলো এত ডিটেলসে এই সময়কাল আর সময় নেই। আমি যেহেতু আপনার আগে কয়েকটা দিন বাকি আছে, শেষ সময়ে বলছেন। তো সার্কের উদ্দেশ্য, সার্কের সফলতার একটা পয়েন্ট, সার্কের ব্যর্থতার পয়েন্ট, আর একটা হচ্ছে যে সার্ক এবং ভারত। তো এইখানে এইগুলো 4 মার্কস করে দেখে যাওয়া। তো আমার মনে হয় সার্কটা পুরো কভার হয়ে যাবে। আর এরপর যে হচ্ছে ইউ এবং হচ্ছে আসিয়ান, তো বারবার বলছি 2x কোশ্চেন হবে। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু এই 3টে টপিকের মধ্যে 2টো টপিককে খুব ভালো করে করতে হবে। তাহলে আমার যদি আরেকটা টপিক, যেটা আমি আমরা একটু বাদ বলবো না, যেমন একটু কম গুরুত্বপূর্ণ হিসাবে দেখছি, সেখান থেকে কোশ্চেন এলেও আমার একটা কোশ্চেন নিয়ে কোনো প্রবলেম হবে না। এবারে আমি ছাত্রদেরকে বলবো যে ইউরোপিয়ান ইউনিয়নটা বেশি গুরুত্ব দিয়ে করতে, কারণ এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্কে যত ঘটনাগুলো ঘটছে, সেখানে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু, সেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ হোক বা গ্রিনল্যান্ড নিয়ে টপিক কথা হোক বা আপনার ভেনেজুয়েলার বিষয় হোক, ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু চলে আসছে। আসিন খুব গুরুত্বপূর্ণ আমাদের এই এলাকায়, ভারতের যে আশেপাশেই, কিন্তু বিষয়টা হচ্ছে তার আন্তর্জাতিক রাজনীতিতে এই মুহূর্তে কিন্তু নাড়াচাড়াটা কম। তো ইউরোপিয়ান ইউনিয়নটা যেটা করা, যে ইউরোপিয়ান ইউনিয়নটার গঠন, ইউরোপিয়ান ইউনিয়নের যে অর্গানাইজেশনগুলো রয়েছে, ইউরোপিয়ান পার্লামেন্ট, ইউরোপিয়ান যে পরিষদ, তো এগুলো কীভাবে কাজ করছে, আর তারপরে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের কাজটা কী, মানে কী কী কাজ করতে পেরেছে বা কী, আর একটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন কোন জায়গাটাতে তারা ঠিক সফল নয়। এই 4টে ভাগ, এটাও কিন্তু 4টে ভাগে 4 মার্কস। তো প্রত্যেকেরই একটা নির্দিষ্ট ভূমিকা করা, যে একটা চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন গঠন করা হলো, ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা এই, তো এরকম 2-3টে জাস্ট ভূমিকা দিয়ে মেন টপিকে ঢুকে যাওয়া। একইভাবে সার্কের ক্ষেত্রেও তাই, যে সার্ক 1950 সালের 8ই ডিসেম্বর গঠিত হয় এই 7টি দেশকে নিয়ে, পরবর্তীকালে আফগানিস্তান জয়েন করে। সার্কের সদস্য হচ্ছে 8টা। এরপরে উদ্দেশ্য চাইলে উদ্দেশ্য, আপনার সফলতা চাইলে সফলতা, প্রত্যেকটার একটা নির্দিষ্ট ভূমিকাটা সেম। তো সার্ক আমি বলবো সার্ক আর ইউরোপিয়ান ইউনিয়নকে এইভাবে 4টে পার্টে যদি উত্তরটা বানায়, তাহলে কিন্তু একটা কোশ্চেন পেয়ে যাবে এই চ্যাপ্টার থেকেও। বেশ, স্যার যেটা বললেন যে হাতে সময় নেই, তাই আমাদের এখন স্ট্র্যাটেজিটা একটু করে নিতে হবে। হ্যাঁ, কারণ অনেকটা পড়ার সময় যেহেতু নেই, তাই এই ছক করে নিলে এই অর্গানাইজেশনগুলো আমাদের মনে রাখতেও সুবিধা হবে। খুব সুবিধা হবে। বেশ, এরপরে স্যার আসছে গ্লোবালাইজেশন। হ্যাঁ,
গ্লোবালাইজেশনের কোন কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ? গ্লোবালাইজেশন যে চ্যাপ্টারটা আছে, এখানে গ্লোবালাইজেশন চ্যাপ্টারটাকে 3টে ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে মেইনলি গ্লোবালাইজেশন জিনিসটা কী, তার বেসিক ফিচার্সগুলো কী, বৈশিষ্ট্যগুলো কী, এটা একটা আছে। আর গ্লোবালাইজেশনের যে বিভিন্ন রূপগুলোর মধ্যে ওটা 3 রূপ এখানে বলা আছে, একটা রাজনৈতিক, একটা অর্থনৈতিক, আর একটা হচ্ছে সাংস্কৃতিক। আর একটা বলা আছে ভারতের ওপর বিশ্বায়নের কী প্রভাব গ্লোবালাইজেশনের। তো এক্ষেত্রেও একটু ছাত্রছাত্রী যদি একটু বুদ্ধিমত্তার সাথে পড়াশোনা করে, মিনিমাম দুটো কোশ্চেন করলেই কিন্তু এই টপিকটাকে কভার করা যায়, এবং কমন পাওয়াটা আমার মনে হয় না যে অসুবিধা হবে। যেমন আপনি যদি প্রথম একটা কোশ্চেন যদি আমরা এইভাবে উত্তর বানাই যে গ্লোবালাইজেশন জিনিসটা কি, সংজ্ঞা টাইপের, তারপরে গ্লোবালাইজেশন থেকে অনেক রকম কোশ্চেন হয় যে গ্লোবালাইজেশনের উপাদানগুলো কোনগুলো, মানে কোনগুলোকে ইউজ করে গ্লোবালাইজেশন এগিয়ে যাচ্ছে, বা সে কোন নীতির ভিত্তিতে এগাচ্ছে, বা তার বৈশিষ্ট্য কী। এক্ষেত্রে তিনটেকেই একটু বুদ্ধিমত্তার সাহায্যে একই রকম অ্যান্সার বানানো যায়। ঠিক আছে, তো এটা যদি আমরা একটু করে নিতে পারি যে গ্লোবালাইজেশন জিনিসটা কী, তারপর গ্লোবালাইজেশনের যে আমাদের উদারীকরণ বা আপনার বেসরকারিকরণ, মুক্তবাজার নীতি, সংস্কৃতিকে গোটা পৃথিবীব্যাপী একরকম করে নেওয়া, ব্যাপক বাণিজ্যের প্রসার, আমাদের যে মানুষের যে অবাধ যাতায়াত যে সুবিধা হয়েছে, শ্রমের বিভাজন ঘটে গেছে, এক দেশের শ্রমিকরা অন্য দেশে গিয়ে কাজ করে, এই মেন কনসেপ্টটাকে ধরে নিয়ে বৈশিষ্ট্য বা মূলনীতি বা যদি আমরা উপাদানের আকারে করে নিই, তাহলে একটা কোশ্চেন করতে হচ্ছে কিন্তু এই টপিক থেকে, একটা কোশ্চেন করলে কিন্তু এই টপিকটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর আমি মাঝের পার্টটা বাদ দিয়ে শেষ পার্টটাই যাচ্ছি। ভারতের ক্ষেত্রে বিশ্বায়ন, এখানে কোশ্চেনটা কিন্তু টোটাল 3ভাবে আসতে পারে। এক হচ্ছে ভারতের উপর বিশ্বায়নের প্রভাব, তাহলে প্রভাব দু রকমই আছে, ইতিবাচক এবং নেতিবাচক। তাহলে এটা যদি আসে তাহলে আমাকে ভারতের উপর বিশ্বায়নের প্রভাব ইতিবাচক দিকেও কিছু মেন বিষয়টা দেখাতে হবে, নেতিবাচকও দেখাতে হবে। আবার সিম্পল কেটে আসতে পারে ভারতের উপর বিশ্বায়নের ইতিবাচক প্রভাবটা কী, তাহলে আমাকে সেই অনুযায়ী সাইজটা নোটে রেডি করতে হবে। আবার নেতিবাচকটাও আসতে পারে একইভাবে। তাই এক্ষেত্রে নোটটা একটু বড় করে করতে বলবো ছাত্রদেরকে, যে ভারতের উপর বিশ্বায়নের সূচনাটা আমার কোন সময় হচ্ছে। মেনলি আমরা 91-এর পর যখন মনমোহন সিং অর্থমন্ত্রী এবং নরসিংহ রাও প্রধানমন্ত্রী ছিলেন, যে সময় আমাদের দরজা খুলে দেওয়া হচ্ছে, এলপিজি ব্যবস্থা চালু হচ্ছে ভারতবর্ষে। তো সেই সময়ের ভূমিকাটা একটু ইউজ করে যে তারপর পৃথিবীতে এমন কোনো দেশ নেই যার গ্লোবালাইজেশনের প্রভাব পড়েনি, ভারতও তার বাইরে নয়। কিন্তু এর প্রভাবটাকে নিয়ে বিতর্ক আছে, ইতিবাচক এবং নেতিবাচক। এই ইতিবাচক টার্মের জায়গায় সুফল বা কুফল বা সুবিধা অসুবিধা যে কোনো টার্ম ইউজ থাকতে পারে পরীক্ষায়। তো তারপরে কিছু সুফল গোটা 5-6টা এবং কুফল 5-6টা। তাহলে এটা দুটো যদি বানিয়ে নিই, আমি যদি বাকি যে আমরা রূপগুলো বলছিলাম, এখানে কোশ্চেন করার জায়গাটা কিন্তু অনেক ভাস্ট। এখানে কিন্তু টিচারের দুটো যে আমি যেভাবে বললাম, প্রথম দুটো গ্লোবালাইজেশন জিনিসটা কি এবং ভারতের উপর প্রভাব, তাহলে এই দুটো কোশ্চেন করলে কিন্তু 3টে টপিকের মধ্যে 2টো টপিক ফুল কমপ্লিট হয়ে যাচ্ছে। আর একটা যে মাঝে ছিল যে বিশ্বায়নের যে ভাগগুলো কয়েকটা বলা ছিল, রূপগুলো বা শ্রেণী বিভাগের মধ্যে, অর্থনৈতিক বিশ্বায়ন, সাংস্কৃতিক বিশ্বায়ন এবং রাজনৈতিক বিশ্বায়ন, এটা যে কোনো একটা টপিকে আসতে পারে, আবার কিন্তু পার্থক্য আসতে পারে। তাহলে অনেকগুলো কোশ্চেন কিন্তু চলে আসছে। তাহলে আমার কিন্তু এই 3টের মধ্যে 1 আর 3কে যদি গুরুত্ব দিই, ওখান থেকে যদি একটা কোশ্চেন আসেও আমার, যেহেতু 2x কোশ্চেন হবে, একটা অল্টারনেটিভ থাকবে, তাহলে কিন্তু আমি এই দুটো কোশ্চেন করে গেলে, আমি যদি ওটাকে অনেকটাই সাইড করে থাকি, তবু কিন্তু আমার কোনো অসুবিধা হবে না, ঠিক। তাহলে এইভাবে গ্লোবালাইজেশনটা আমরা পড়ছি, পুরো কভার হয়ে যাবে এবং আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। বেশ। এরপরে স্যার অর্গানস অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট। হ্যাঁ, অর্গানাইজ অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটা আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হিউজ সিলেবাস করা আছে। মানে অ্যাকচুয়ালি আমাদের সরকারের যে 3টে রূপ, আইন, শাসন অ্যান্ড বিচার, এই 3টের সব কিছু ঢোকানো আছে এবং এছাড়াও আরও প্রাসঙ্গিক কিছু বিষয় ঢোকানো আছে। তো এই চ্যাপ্টারটা মানে কি বলবো, যে আমরা যখন গ্র্যাজুয়েশনে পড়াই, ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে একটা চ্যাপ্টার পড়াই, ইন্ডিয়ান কনস্টিটিউশন পলিটিক্স, তার 80% এখানে শুধু এই একটা চ্যাপ্টারই রেখে দিয়েছে। ঠিক আছে, মানে এই চ্যাপ্টার যে এত বড় চ্যাপ্টার, মানে আপনি ইন্ডিয়ান কনস্টিটিউশনের এখানে আমাদের সরকারের একদম কেন্দ্র এবং রাজ্যের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল থেকে সব আছে। আবার আইনের ক্ষেত্রে হচ্ছে আপনার আমাদের কেন্দ্রের যে পার্লামেন্ট, লোকসভা, রাজ্যসভা, আমাদের রাজ্যের ক্ষেত্রে বিধানসভা, যে রাজ্যে বিধান পরিষদ আছে, বা আপনার লোকসভা পরিচালনা যা করে, বা বিধানসভার যারা স্পিকার, তো সব আছে, কিচ্ছু বাকি নেই। তো স্পিকারও আলাদা করে পড়ার আছে। এবং তারপরে হচ্ছে যে আপনার আমাদের বিচার বিভাগ যেটা আছে, সেখানে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত, তো আবার হচ্ছে আমাদের পিআইএল, জনস্বার্থ বিষয়ক মামলা, এগুলো আছে। তো
এক্ষেত্রে ঘোরাবার জায়গা কোথায় এটা প্রথম দেখতে হবে, যে কোনগুলো আমি যদি টপিক ওয়াইজ করি তাহলে কিন্তু আমি অনেকটাই কভার করতে পারবো। তো সেটা হচ্ছে যে আমি প্রথমে 3টে টপিকের মধ্যে শেষের বিচারটা নিয়ে বলি। বিচার বিভাগে আমাকে যেটা করতে হবে, যে দেখুন এগুলোর যে কোশ্চেন প্যাটার্ন, আবার বলছি, গোটা ভারতবর্ষে সুপ্রিম কোর্ট কোশ্চেন টপিক দেওয়া আছে, এটা 4 মার্কস বা 6 মার্কসে আনা কিন্তু খুব টাফ। কারণ তার আপিল এলাকারই এতগুলো ভাগ আছে, মূল এলাকার ভাগ আছে, এবং তার এত রকমের ক্ষমতা বা কাজ আছে, মানে কিন্তু আমাদেরকে আনতে হবে, কিছু তো করার নেই। তো সেখানে আমাকে সুপ্রিম কোর্টটা জাস্ট, সুপ্রিম কোর্ট আছে একটা, কতজন বিচারপতি, জাস্ট গঠনে কিন্তু বেশি কিছু বলার আমার জায়গা নেই। তাদেরকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, তারা 65 বছর বয়স পর্যন্ত পদে থাকেন। জাস্ট এই বেসিকটুকু বলে আমাদেরকে কিন্তু এরপরে সুপ্রিম কোর্টের যে কার্যাবলী, কয়েকটা ভাগে ক্ষমতাটাকে ভাগ করা যায়। যেমন হচ্ছে, তা প্রথমেই আমরা যেটা বলবো সেটা হচ্ছে তার মূল এলাকায় দুটো জাস্ট টাচ করা, যে একটা হচ্ছে আপনার হচ্ছে কেন্দ্রের সঙ্গে রাজ্যগুলোর এবং রাজ্যের সঙ্গে কেন্দ্রের যে বিরোধ, এটা মূল এলাকায় বিচার হয়। এবং তার সাথে সাথে যেটা বিচার হয়, যে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো কিছু বিরোধ দেখা দিলে সুপ্রিম কোর্টের মূল এলাকায় বিচার হয়। এইটুকু জাস্ট এখানে মূল এলাকায় বলা। এরপরে আপিল এলাকায় যে দেওয়ানি এবং ফৌজদারি, যে আপিলের যে সর্বোচ্চ আপিল আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট, সেখানটা একটু, এবং এখানে এই ইনফরমেশনটা দেওয়া যে অনলি 3টে আদালতের এক্সট্রা একটা পাওয়ার আছে, সেটা হচ্ছে মুম্বাই, কলকাতা এবং বোম্বাই হাইকোর্টের, বাকি কিন্তু এটা নেই। আর তারপরে যেটা চলে যাওয়া, সেটা হচ্ছে আমার পরামর্শদান এলাকা, যে রাষ্ট্রপতি চাইলে সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারে। তবে সুপ্রিম কোর্ট সব বিষয়ে পরামর্শ দিতে বাধ্য নয়, কিন্তু আবার যদি যে বিষয়গুলো আমাদের ভারতের সংবিধান তৈরি হওয়ার আগে থেকে যেসব বিষয়গুলো চালু আছে এখনও, যেসব সন্ধি, চুক্তি, সনদ, সেই বিষয়ে পরামর্শ চাইলে সেই বিষয়ে কিন্তু পরামর্শ দিতে সুপ্রিম কোর্ট বাধ্য। কিন্তু এরপরে যে কোনো বিষয়, আগের এবং পরে যেটাই বললাম না কেন, এই পরামর্শটা নেওয়া না নেওয়া রাষ্ট্রপতির ব্যক্তিগত ব্যাপার। তো এইটুকু জাস্ট টাচ করা। আর হচ্ছে আমাদের যে লেখজারি আছে, 5 প্রকার যে রিট আছে, অধিকার আপনার বন্দিপত্রকরণ, পরমাদেশ, অধিকার পিচ্ছা, উৎপেষণ, এগুলো। তো এটা জাস্ট সুপ্রিম কোর্ট তার 32 নম্বর ধারা অনুযায়ী প্রয়োগ করে, বিশেষ করে নাগরিকদের অধিকার রক্ষার জন্য, এটুকু বলা। এছাড়াও সুপ্রিম কোর্ট অসংখ্য ক্ষমতা ভোগ করতে পারে, তার মধ্যে 2-1টা উল্লেখ করে দিলে সুপ্রিম কোর্ট নোটটা এইভাবে করা। এরপর হাইকোর্টের ক্ষেত্রে ওই একই জাস্ট ভূমিকাটা, আমাদের এতগুলো হাইকোর্ট আছে, প্রতিটা রাজ্যের জন্য একটা হাইকোর্ট বলা হলেও কিন্তু বাস্তবে সেটা নেই, 2-1টা রাজ্যের ক্ষেত্রে একাধিক হাইকোর্ট আছে। তো সেক্ষেত্রে আমরা জাস্ট ভূমিকাটা এটা ইউজ করবো, যে আমাদের সংবিধানে বলা আছে প্রত্যেকটা রাজ্যের জন্য একটা হাইকোর্ট থাকবে, কিন্তু ভারতে বর্তমানে এতগুলি হাইকোর্ট আছে, এবং সুপ্রিম হাইকোর্টের বিচারপতিরা 62 বছর বয়স পর্যন্ত কাজ করতে পারে, এবং রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয়, এটা ভূমিকা। তারপরে একইভাবে ওই মূল এলাকা, আপিল এলাকা, ইত্যাদি এলাকা হিসাবে পয়েন্ট করে হাইকোর্টের নোটটা বানানো। আর যেটা বলার, পিআইএল, যেটা আমাদের জনস্বার্থ বিষয়ক মামলা, যেটা পিএন ভগবতী এবং অন্যান্য মারফতদের একটা চিঠি লিখেও, যে কেউ জনস্বার্থ বিষয়ক যদি বিষয় যুক্ত থাকে, তো এটাকে একটা জাস্ট বেসিক জিনিসটা কি, কোন সময় চালু হয়েছিল, কী কারণে এই মামলা করা যায়, কি দেখলে সুপ্রিম কোর্ট এটা গ্রহণ করতে পারে, জাস্ট এইটুকু পিআইএলে দেখা যাও, খুব বেশি কিছু করার দরকার নেই। কোশ্চেন এখান থেকে ঘোরাবার জায়গা বা করার জায়গাটা খুব কঠিন টিচারের পক্ষেও, যিনি কোশ্চেন করবেন। আর যেটা হচ্ছে ক্রেতা সুরক্ষা আদালত, ক্রেতা সুরক্ষা যে আদালত, আমরা যারা ক্রেতা কোনো জিনিসপত্র যে কিনি, তার যে তো সেই ক্রেতা সুরক্ষা আদালত কোন আইন অনুযায়ী তৈরি হয়েছে, এবং এর যে 3টে ধাপ, আমাদের লোকাল, জেলা এবং রাজ্য, দেশ, এইভাবে যে ভাগ আছে, তো জেলা, তো সেটা জাস্ট উল্লেখ করে দিয়ে ক্রেতা সুরক্ষা আদালতে কি কারা মামলা করতে পারে, এর সুবিধাটা কি, মানে যে খরচা কম হয়, সরাসরি নিজে সওয়াল করা যায়, এগুলো একটু বলে দিলে এটাও কোটাটা কভার করা যায়। তাহলে এখানে কিন্তু আমাদেরকে 4টে টপিকই করতে হবে, এবং কোনোটারই একাধিক কোশ্চেন করার দরকার পড়ছে না, 4টে টপিক 4টে কোশ্চেন, আমি যেভাবে বললাম শুধু সেটুকু রেডি করে নেওয়া। এরপর প্রথম যেটা বলেছিলেন আপনারা, যে শাসন বিভাগ, যেখানে হচ্ছে যে এখানে দেখুন কোশ্চেন করার স্কোপ প্রচুর 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 স্কোপ। তো পুরোটা কোনো ছাত্রের পক্ষেই করা সম্ভব। যদি আমি রাষ্ট্রপতিকে বলি, ধরুন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হয়, রাষ্ট্রপতির যে বিভিন্ন ধরনের কাজগুলো আছে, তার আইন সংক্রান্ত কাজ আছে, শাসন সংক্রান্ত কাজ আছে, তো ইত্যাদি ইত্যাদি, তার জরুরি অবস্থা সংক্রান্ত কাজ আছে, তাহলে প্রত্যেকটা একটা কাজকে দিয়েই কিন্তু 5 মার্কসের কোশ্চেন, মানে আপনার ওই কোশ্চেন আসতে পারে। তো এত কভার করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে আমাদের ছাত্রদেরকে একটাই কথা বলবো, যে ভারতের প্রথম রাষ্ট্রপতি, তার নামেই দেশের শাসন হয়, তিনি হচ্ছেন আমাদের দেশের, যেহেতু সংসদীয় ব্যবস্থা যে নিয়মতান্ত্রিক শাসক প্রধান, তো তাকে বিভিন্ন রকমের কাজ করতে হয় বলে আইন সংক্রান্ত কার্যাবলীটা সংক্ষেপে জাস্ট 3-4টে বাক্যে মেন যে বিষয়গুলো, যে তিনি বাণী প্রেরণ করতে পারেন, বিভিন্ন বিষয়ে মতামত পাঠাতে পারেন, আর
কোনো আইনে তার স্বাক্ষর লাগে। তো এই জায়গাটা একটু উল্লেখ করে তারপর শাসন সংক্রান্ত মেন বিষয়গুলো, গুরুত্বপূর্ণ পদাধিকারী নিয়োগ, এই জায়গাগুলো বলে জরুরি অবস্থা জায়গাটা আমার একটু দেখে রাখা। কারণ অনেক সময় কী করে আমরা দেখেছি হায়ার স্টাডিজগুলোতে এই জরুরি অবস্থা কোশ্চেনটা কিন্তু আলাদা করে অনেক সময় দেয়। তাই জরুরি অবস্থার মেনলি 3টে বিষয় দেখার। একটা হচ্ছে 352 ধারায় জাতীয় জরুরি অবস্থা 3বার ভারতবর্ষে হয়েছে, একটা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধের সময়, একটা ভারত চীনের বিষয়ের সঙ্গে, আর একটা হচ্ছে আভ্যন্তরীণ গোলযোগের সময়। তো এই 65, 71, 75, তো এই 3টে সময়ে 3টে সাল উল্লেখ করে 3টে ঘটনা উল্লেখ করে এটা মনে রাখা। 352 ধারা ঠিক 4 করে বাড়ছে 56। কোনো রাজ্য যদি মনে হয় যে দেশের সংবিধান মেনে যদি সেই রাজ্য চলছে না, তাহলে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। সে রাজ্যপালও এই বিষয়ে পরামর্শ পাঠাতে পারে বা অন্য কোনো সূত্রে পেলেও হবে। জাস্ট এইটু উল্লেখ করা। ভারতবর্ষে এই শাসনতান্ত্রিক অচল অবস্থা অসংখ্যবার জারি হয়েছে। আর হচ্ছে 360 ধারা, যদি মনে করা হয় দেশের বা দেশের কোনো অঞ্চলের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে গেছে, তাহলে সেক্ষেত্রে আর্থিক জরুরি অবস্থা জারি করা যায়। ভারতবর্ষে এখনও পর্যন্ত একবারও হয়নি। তো এইটুকু একটু আলাদা করে দেখে যাওয়া রাষ্ট্রপতির। তাহলে কি রাষ্ট্রপতি আমাদের ভারতবর্ষের শাসক প্রধান, তার নামেই শাসন হয়, কিন্তু তিনি নিয়ম শাসন বলেন, তাকে অসংখ্য কাজ করতে হয় বলে 4-5টা পয়েন্ট আমরা নোটটা করব। কিন্তু বারবার বলছি জরুরি অবস্থার জায়গাটা আমরা একটু আলাদা করে দেখে রাখবো। কিন্তু আমরা এতটা কিন্তু যখন একসাথে করব তখন কিন্তু লিখতে পারবো না। তখন জাস্ট রাষ্ট্রপতিকে 3 ধরনের জরুরি ক্ষমতা ভাগ করতে পারেন, জাস্ট এইটুকু উল্লেখ করে 3টে উল্লেখ করে দেওয়া। এই ব্যাখ্যার জায়গাটা কিন্তু আমরা যখন একটা নোট করব তখন করতে পারবো না। কিন্তু এটা ছাত্রকে বলবো একটু পাশে স্টার মার্ক দিয়ে এটাকে আলাদা করে দেখে যায়, তাহলে কিন্তু রাষ্ট্রপতিটা কভার হয়ে যাবে। এরপরে যেটা হচ্ছে একটা ছাত্রদেরকে একটা নতুন একটা টিক শেখাবো, জানি না টিচার হিসাবে উচিত নয়। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী হচ্ছেন আমাদের সংসদীয় ব্যবস্থা আছে, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা তারাই হচ্ছে প্রকৃত শাসক। একইভাবে রাজ্যের ক্ষেত্রে প্যাটার্নের ক্ষেত্রেও কিন্তু প্রকৃত শাসক হচ্ছেন মুখ্যমন্ত্রী এবং হচ্ছে তার মন্ত্রিসভা। এক্ষেত্রে একটা নোটই যদি করা হয়, প্রধানমন্ত্রী নোটটা করা হয়, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী নোটটা হয়ে যাবে। শুধু কয়েকটা শব্দ চেঞ্জ করতে হবে। যেমন প্রধানমন্ত্রী যখন আমরা নোটটা বানাচ্ছি, তখন প্রধানমন্ত্রী হচ্ছেন আমাদের দেশের শাসন প্রধান। তিনি হচ্ছেন তার পরামর্শ অনুযায়ী অন্যান্য মন্ত্রীদের নিয়োগ হচ্ছে, সব কিছু ভূমিকা করলাম। তারপরে তার মন্ত্রিসভার সঙ্গে সম্পর্ক, তার প্রধানমন্ত্রীর তার মন্ত্রীর সঙ্গে যা সম্পর্ক, মুখ্যমন্ত্রীরও মন্ত্রীর সঙ্গে সেম সম্পর্ক। লোকসভায় প্রধানমন্ত্রীর যা রোল থাকে, বিধানসভায় মুখ্যমন্ত্রীর সেম রোল থাকে। একইভাবে রাজ্যপালের পরামর্শদাতা যেমন মুখ্যমন্ত্রী, তেমনি রাষ্ট্রপতির পরামর্শদাতা প্রধানমন্ত্রী। দেশের যে নেতা যেমন প্রধানমন্ত্রী, দেশের মানুষ দেশের জরুরি কোনো প্রয়োজনে প্রধানমন্ত্রীর মুখাপেক্ষী হয়, রাজ্যের ক্ষেত্রে কিন্তু রাজ্যের জনগণ মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে হয়। আন্তর্জাতিক ক্ষেত্রে যেমন দেশের মুখ হচ্ছে প্রধানমন্ত্রী, তেমনি জাতীয় ক্ষেত্রে কিন্তু আমার রাজ্যের মুখ হচ্ছে মুখ্যমন্ত্রী। তাহলে এই যে কয়েকটা পয়েন্ট বললাম, যে একটা মন্ত্রিসভার সঙ্গে সম্পর্ক, একটা হচ্ছে আপনার শাসন সংক্রান্ত সম্পর্ক, একটা আইনসভায় তার ভূমিকা, একটা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গে আপনার প্রধানমন্ত্রীর সম্পর্ক। ঠিক তাহলে আমরা যদি এই কয়েকটা টার্ম চেঞ্জ করে নিই, প্রধানমন্ত্রীর জায়গায় মুখ্যমন্ত্রী, ভারতবর্ষ বা দেশের ক্ষেত্রে রাজ্য, রাষ্ট্রপতির জায়গায় রাজ্যপাল, লোকসভা বা পার্লামেন্টের জায়গায় বিধানসভা, তাহলে কিন্তু একই নোট সেম হুবহু একটা নোট করলেই প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী কপি হয়ে যায়। এবার এখানে আরেকটা বিষয় বলে নিই, কারণ আমরা রাষ্ট্রপতি রাজ্যপালের থেকেও আমরা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী টার্মগুলোর সাথে আমরা একটু বেশি পরিচিত হই, কারণ এরা রাজনীতির সাথে সরাসরি যুক্ত থাকেন বলে। তো তার প্রভাব যারা কোশ্চেন করে থেকে শুরু করে ছাত্রছাত্রী সবার উপর এই টার্মগুলোই বেশি ঘোরে। তো প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী, আমার মনে হয় যে এই দুটোর মধ্যে একটা কোশ্চেন কিন্তু থাকবেই। আরেকটা কোশ্চেন অলরেডি থাকলে এই দুটোর মধ্যে কিন্তু একটা কোশ্চেন, এবং এই দুটো কিন্তু আলাদা কোশ্চেন বললেও কিন্তু একটা পড়লেই দুটো কোশ্চেন হয়ে যাচ্ছে। মানে আমি ছাত্রদেরকে এতটা সহজ জায়গায় নিয়ে গেলাম, মানে আমি একদম লাস্ট টাইমের জন্য বলছি, কিন্তু এইভাবে পড়াশুনো প্রথম দিকে হলে আমি বলতাম না, তাদেরকে আমরা আরও ডিটেলসে পড়তে বলতাম। মানে আমরা বলি না লাস্ট টাইমে কোনগুলো টাচ করে যাব, এটা হচ্ছে সেটা টাচ করে যাওয়া। তো এই প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীটা হয়ে গেল। রাজ্যপাল বিষয়টা হচ্ছে, রাজ্যপাল বিষয়টা আমরা হায়ার স্টাডিজ থেকে কলেজ এগুলোতে দেখেছি যে রাজ্যপালের যেটা কোশ্চেনটা আসে মেনলি করে হয় যে রাজ্যপালের কার্যাবলী, ওটা একটু করে দেখে যাওয়া মেনলি কী কাজ করে। অনেকটা রাষ্ট্রপতির সঙ্গে কিছুটা মিল আছে, ওখান থেকে কিছু কিছু লাইন কপি করা যাবে। আর যেটা হচ্ছে রাজ্যপালের, যেমন বললাম, যেটা আমি রাষ্ট্রপতির ক্ষেত্রে বলেছিলাম যে রাষ্ট্রপতির ক্ষেত্রে যেমন জরুরি ক্ষমতাটা আলাদা স্পেসিফিক করে দেখা, তেমনি রাজ্যপালের ক্ষেত্রে স্বেচ্ছাধীন ক্ষমতাটা একটু স্পেসিফিক করে দেখা। এই স্বেচ্ছাধীন ক্ষমতাটা রাষ্ট্রপতির থাকে না, অনলি রাজ্যপালের হয়। স্বেচ্ছাধীন ক্ষমতা যেটা হচ্ছে এই বিষয় যে আমাদের কনস্টিটিউশন যেমন বলাই আছে যে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে, একইভাবে রাজ্যপালকেও বলা আছে। তাহলে স্বেচ্ছাধীন ক্ষমতা হচ্ছে সেই ক্ষমতা না যে কাজগুলো করার জন্য এই মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার পরামর্শ নিতে হয় না। তো
ধরুন পশ্চিমবঙ্গের রাজ্যপালে আমার পাশে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে তো পশ্চিমবঙ্গ সরকারের কোনো সম্পর্ক নেই। তাহলে আমার রাজ্যপালকে যদি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দায়িত্ব দেওয়া থাকে, তিনি সেখানে স্বাধীনভাবে কাজ করবেন। সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো এই যে আমি যে একটা এক্সাম্পল দিলাম, তাহলে এরকম বেশ কিছু স্বেচ্ছাধীন ক্ষমতা থাকে রাজ্যপালের। এই রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতাটা একটু আলাদা করে দেখে যাওয়া, তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল। তো এটা যদি এইভাবে দেখা যায় তাহলে কিন্তু, আর এই দুটো চ্যাপ্টারকে আমি বলবো বেশি গুরুত্ব দিতে, এই শাসন বিভাগ আর বিচার বিভাগ, কারণ এখান থেকে ঘোরাবার জায়গাটা কম। পার্লামেন্টের যে জায়গাগুলো রয়েছে, আইনসভার জায়গাগুলো, এখানে কিন্তু কোশ্চেন অনেকটা ঘোরাবার জায়গা আছে। ঘোরাবার জায়গা আছে মানে লোকসভার গঠন কার্যাবলী জায়গা আছে, আপনার বিধানসভার আছে, বিধান পরিষদও দিতে পারে। আবার যেটা মুশকিল হচ্ছে, আপনার এই লোকসভার সঙ্গে রাজ্যসভার সম্পর্ক কী, কে কোন বিষয়ে বেশি ক্ষমতা ভোগ করে, কে কোনটায় কম ভোগ করে, কে সমান ক্ষমতা ভোগ করে। অ্যান্ড আরও কোশ্চেন আসতে পারে যে প্রধানমন্ত্রী লোকসভাকে কীভাবে মেনটেন করেন, বা অসংখ্য কোশ্চেন ঘোরাবার জায়গা। স্পিকার তো আছে। তো আমার ছাত্রদেরকে এই চ্যাপ্টার জন্য এবার আমি সামারি করছি এই চ্যাপ্টারটার জন্য, যে প্রধানমন্ত্রী মন্ত্রীকে খুব ফার্স্ট প্রায়োরিটি দিয়ে দেখা, আর রাজ্যপাল এবং রাষ্ট্রপতির কার্যাবলীটা করে যাওয়া, সেখানে রাষ্ট্রপতির ক্ষেত্রে জরুরি ক্ষমতাটা এবং রাজ্যপালের ক্ষেত্রে স্বেচ্ছাধীন ক্ষমতাটা দেখে যাওয়া। আর স্পিকারটা যে সেকেন্ড যে চ্যাপ্টারটা আমরা একটু কম গুরুত্ব দিলাম, সেখান থেকে স্পিকারটাকে আলাদা দেখে যাওয়া। স্পিকার নোটটা যদি খুব সহজ হয়, মানে একটা কোনো বিষয়কে কীভাবে মেনটেন করবো, শুধু পর যেমন আমরা যদি দেখে নিই। আর শেষে যে বিচার বিভাগের 4টে টপিককে জাস্ট বেসিক কনসেপ্ট দেখে যাওয়া। আপনার সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যেভাবে আমি বললাম আগে সেইভাবে করে যাওয়া, আর পিআইএল বা জনস্বার্থ বিষয়ক মামলাটাকে জাস্ট বেসিক কনসেপ্ট দেখে যাওয়া, আর আপনার ক্রেতা সুরক্ষা আদালতের জায়গাটা দেখে যাওয়া, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে আরেকটা বিষয় আছে, আমলা। আমি বারবার বলছি, পড়া মুখস্থ করার থেকে কনসেপ্ট খুব গুরুত্বপূর্ণ। আমরা আমলা কাকে বলি? উচ্চপদস্থ সরকারি কর্মচারীদেরকে আমলা বলা হয়। এবারে আমরা জানি এরা হচ্ছে স্থায়ী অংশ, সরকারের স্থায়ী অংশ। কালকে অমুক দল সরকার আছে, অমুক ব্যক্তি সরকারে আছেন, তারা থাকবে কি থাকবে না 5 বছর, 10 বছর, 15 বছর, কিন্তু ইনারা কিন্তু তার টার্ম পর্যন্ত 60 বছর বা 65 বছর যেখানে যা আছে কিন্তু চাকরি করে যাবেন। তারা কিন্তু একটা ধারাবাহিকতা বজায় রাখেন। তো তাহলে আমলা জিনিসটাকে খুব সহজে বোঝা। এবার আমলাদের বেসিক বৈশিষ্ট্য এবং কাজটা বুঝে নেওয়া। তাহলে বৈশিষ্ট্য চাইতে পারে, কাজ চাইতে পারে, যা খুশি আসুক না কেন, কারণ বেসিক বৈশিষ্ট্য আমরা কী পাই, যে এরা হচ্ছে স্থায়ী অংশ, এদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা লাগে। আপনি একটা আইএএস, আইপিএস, ডাব্লিউএস যা হচ্ছে একটা যোগ্যতা লাগে, কিন্তু আপনি রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে গেলে এটা কিন্তু ম্যাটার করে না। তারপরে যেটা, এদেরকে নিরপেক্ষ থাকার কথা বলা। এবার বিতর্কিত বিষয় না যাওয়াই ভালো, যে কতটা নিরপেক্ষ থাকে কি না থাকে, কিন্তু এদের নিরপেক্ষ হওয়ার বিষয়টা থাকে, যে যে সরকারই থাকুক না কেন, আমি এই পোস্টে আছি, আমি একজন আমলা, আমাকে এই কাজটা করে যেতে হবে, ঠিক আছে। তো এইবারে যেটা বলার, তো এইভাবে বেসিক 5-6টা কাজেও চলে যাবে, বৈশিষ্ট্যতে চলে যায়, সেরকম কিছু দেখা। এই নেগেটিভ বিষয়গুলো যেমন আছে, যেটা আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন টার্ম, রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী, লাল ফিতার বাঁধন যেমন বলি, এগুলো 2 মার্কসের জন্য দেখে যাওয়া আর কি। তো লাল ফিতার বাঁধন তো হচ্ছে আমরা দীর্ঘস্থিততা। আমরা জানি সরকারি দপ্তরে যে কোনো কাজের দীর্ঘ টাইম লাগে, আমলাতন্ত্রে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো এই বিষয়গুলো দেখে যাওয়া, যেগুলো আলাদা করে একটু যেন আলাদা মনে হচ্ছে, যেগুলো 2 মার্কসের আসতে পারে। আমি আরেকটা বিষয় মিস করে গেছিলাম আগের চ্যাপ্টারে, যেমন ব্রেক্সিটটা দেখে যাওয়া, যে ইংল্যান্ড আসিয়ান থেকে, আসিয়ান বলছি, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যে বেরিয়ে গেল, তো সেই ওটা 2 মার্কসের জন্য দেখে যাওয়া আলাদা করে স্পেসিফিক। তো এই চ্যাপ্টারে এটাই মোটামুটি সামারি। স্যার 2 মার্কসের জন্য কি কি প্রশ্ন দেখব? 2 মার্কসের জন্য প্রশ্ন হচ্ছে, ওই যে আমি আগেই বললাম, আপনাকে ইন্টেলিজেন্ট হতে হবে। যে একটা 2 মার্কসে কী হতে পারে, আপনি যেমন আমি প্রথম চ্যাপ্টারে যেমন বললাম, ধরুন আমার বাস্তববাদ থেকে কি হতে পারে, বাস্তববাদ কাকে বলে, জিনিসটা কি, বাস্তববাদের 2টি বৈশিষ্ট্য, বাস্তববাদের 2জন প্রবক্তা, বাস্তববাদের 2টি ব্যর্থতা। জাস্ট আপনার প্রত্যেকটা বিষয়ই কিন্তু আপনার, ওই যে আমি 4 মার্কসের যে কোশ্চেনটা করছি, সবই ওইখানেই কিন্তু সবগুলো আছে। তাহলে আমাদের যখন এইরকমভাবে কোশ্চেনটা করব, তাহলে কিন্তু আমাদেরকে ওর নিচেই কিন্তু এই কোশ্চেনগুলো কী কী হতে পারে কালেক্ট করা, এবং সবগুলো কিন্তু ওইখানে আসছে কি না। এবং আমি যেটা 2 মার্কসের জন্য আলাদা করে করছি, সেটা আমাকে যদি কম খাটতে হয়, তার জন্য আমি সেটা 4 বা 6-এর মধ্যে যদি রেখে দিই, তাহলে আমাকে পড়তে কম হবে। আপনি যদি ধরুন এই যে স্পিকার পড়ছেন, স্পিকার থেকে কী কোশ্চেন হতে পারে, স্পিকার কীভাবে নির্বাচিত হয়, স্পিকারের 2টি কাজ, এর বাইরে কী কোশ্চেন হবে, বা বর্তমান স্পিকারের নাম কি, বা প্রথম স্পিকারের নাম কি, এর বাইরে তো কোশ্চেন সেভাবে চাইলেও দিতে পারবে না। তাহলে বইয়ে আমাদের প্রচুর ডিটেলস থাকলেও আমাদেরকে কিন্তু এরকম প্রত্যেকটা টপিক ওয়াইজ
আমাদের কিন্তু বেসিক জায়গাটা বুঝে নিতে হবে। এই যে রাজ্যপাল বললাম, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা কাকে বলে, জিনিসটা কি আলাদা করে দেখা দুটি স্বেচ্ছাধীন ক্ষমতার, ঠিক আছে। তো বর্তমান রাজ্যপালের নাম কি পশ্চিমবঙ্গের, জাস্ট এরকম বেসিক কোশ্চেন এইগুলো দেখে গেলেই, এবং আমি মনে করি যে আমি যেভাবে বলেছি তাতে কিন্তু 80% শর্ট কোশ্চেন ওই বড় থেকে অ্যান্সার পাবে, ঠিক আছে। তো শর্ট কোশ্চেন অ্যাকচুয়ালিতে কোনো সাজেশন হয় না, একটা হিউজ চ্যাপ্টার, এই যে বললাম গোটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের পেপারটা হচ্ছে একটা চ্যাপ্টারে ভরা আছে, সেখানে একটা 2 মার্কসের কোশ্চেন হবে, সেটা বলা কিন্তু খুব কঠিন। তাই আমরা যখন সেই টপিকটা করছি ভরার জন্য, প্রধানমন্ত্রী করছি বা মুখ্যমন্ত্রী করছি, তাহলে প্রধানমন্ত্রী কীভাবে নির্বাচিত হতে পারে, প্রধানমন্ত্রীকে বাকি মন্ত্রীদের থেকে অগ্রগণ্য কেন বলা হয়, এই যে সেই উত্তরগুলো কিন্তু প্রত্যেকটা আমার ওখানেই থাকছে, বড়তেই থাকছে, সেটাকে জাস্ট দেখে নেওয়া। কনসেপ্টটা ক্লিয়ার 2 মার্কসের। এখানে যেহেতু বললাম যে এখানে অনেক কিছু নেই, একটা চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন, এখানে আমরা কনসেপ্টই কিন্তু অ্যান্সার করে দেবে। যেহেতু 2 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রেও যেহেতু তোমার অল্টারনেটিভ থাকবে, যদি আমার কনসেপ্ট থাকে, একটা কোশ্চেন নাও পারি, কনসেপ্টের ভিত্তিতে কিন্তু আরেকটা কোশ্চেন করার জায়গা আমার থাকবে। কনসেপ্টটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ, মানে সিলেবাসের যে প্যাটার্ন করা আছে তাতে এবারে কনসেপ্টটাই খুব দরকার। শুধু মুখস্থ করে নেবো, পড়ে নেবো, কোনো কিছু না বুঝে সেটা চলবে না। প্রশ্ন লেখার ধাঁচটা কিরকম হওয়া উচিত? আমি আলোচনা করার সময় বারবার বলেছি যে টু দ্য পয়েন্ট অ্যান্সার, যেহেতু 4 মার্কস অ্যান্ড 6 মার্কস, একটা বেসিক ভূমিকা তৈরি করা, যে যেমন ওই যে আমি বললাম সার্কের ক্ষেত্রে একটা 2 লাইনের ভূমিকা, ওটা প্রত্যেকটা নোটে ক্ষেত্রেই হবে। এরপরে যেটা চাই যে সেটা টু দি পয়েন্ট, ঠিক আছে। তো আসিয়ানের ক্ষেত্রে হোক বা ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে হোক, প্রধানমন্ত্রীর ক্ষেত্রে, ওই বারবার বলছি প্রধানমন্ত্রী হচ্ছেন, ধরুন আমি প্রধানমন্ত্রীর নোটটা করছি, প্রধানমন্ত্রী হচ্ছেন আমাদের ভারতবর্ষের সংসদীয় শাসন ব্যবস্থায় হচ্ছেন প্রকৃত শাসক। তো প্রকৃত শাসক হিসাবে প্রধানমন্ত্রীকে অসংখ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। আমি কিন্তু একটা বাক্যে ভূমিকা দিয়ে চলে গেলাম। একইভাবে তাহলে আমি মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে কী বলবো, ভারতবর্ষের সংসদীয় ব্যবস্থা বর্তমান এবং তারই প্রতিরূপ দেখতে পাই আমরা রাজ্যগুলির ক্ষেত্রে। তাই রাজ্যের প্রকৃত শাসক প্রধান হচ্ছে মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভা, তাই মুখ্যমন্ত্রীকে অসংখ্য ভূমিকা পালন করতে হয়, ঠিক একইভাবে নেওয়া। তো জাস্ট বেসিক কনসেপ্ট, প্রথমে বেশি ভূমিকা করার কোনো জায়গা নেই, কারণ আমাকে যে জায়গাটা চেয়েছে সেটাকে আমাকে যেতে হবে, ফোকাস করতে হবে, কারণ সেইখানে অ্যান্সারটা আমাকে দিতে হবে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে যে ক্ষেত্রগুলোতে পার্সোনাল অ্যান্সার দেওয়া সম্ভব, সেক্ষেত্রে কিন্তু একটা বা দুটো লাইনের ক্ষেত্রে পার্সোনাল মন্তব্য দেওয়া উচিত। সেখানে এটা ছাত্রটার এটা ফুটে ওঠে যে ছাত্রটা যে প্রধানমন্ত্রী পড়েছে বা মুখ্যমন্ত্রী পড়েছে বা রাষ্ট্রপতি পড়েছে, সেক্ষেত্রে সে সেটাকে কীভাবে অনুধাবন করেছে। মানে আমরা যদি বললাম যে এই কাজগুলো বা ক্ষমতাগুলো সব প্রধানমন্ত্রীর ক্ষেত্রেই প্রযোজ্য, সব মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে আমার নোটের শেষে কনক্লুশন পার্ট এটা হবে যে উপরিউক্ত ক্ষমতা বা কার্যাবলী বলা থাকলেও কোন প্রধানমন্ত্রী কতটা ক্ষমতাবান হবেন সেটা নির্ভর করবে তার ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি, তার প্রত্যুৎপন্নমতিতা, বা পার্লামেন্টে সেই প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটা রয়েছে তার দলে। সে জোট সরকারের প্রধানমন্ত্রী হলে তার ক্ষমতা একরকম হবে, সে যদি একক হয় তার ক্ষমতা হবে, বা দলে তার অবস্থান, এগুলোর উপর নির্ভর করে। তাহলে আমি এই একটা লাইনে কিন্তু এটাও বলতে পারি যে কোন প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটা হবে বা কীভাবে সে ক্ষমতা প্রয়োগ করবে, এই বিষয়গুলোর উপর সেটা নির্ভর করে। তাহলে এখানে কিন্তু ছাত্ররা যে গোটা বিষয়টা বুঝেছেন এই পড়ার বাইরেও, সেটা কিন্তু প্রকাশ পায়। তো এইভাবে মানে ভূমিকা এবং কনক্লুশন টানা উচিত। এখন একদম স্ট্র্যাটেজি নিয়ে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। একদম ঠিক। স্যার, এরপরে আসি কন্টেম্পোরারি সিভিল সোসাইটি। এখানে এই অধ্যায়ের জরুরি প্রশ্ন কি কি জায়গা দেখব? এখানে আপনার সিভিল সোসাইটি, যার অনেকগুলো বাংলা হয়, নাগরিক সমাজ আর পুরো সমাজ, এই দুটো বাংলায় মেনলি চলে, পয়সুর পুরো। তো এটা অ্যাকচুয়ালি পুরো সমাজ জিনিসটা কি, এটা ছাত্রদেরকে বুঝতে হবে। কিন্তু আমি এখানে বলবো যে 3টে টপিক আছে, এছাড়া আরও 2টো স্পেসিফিক টপিক বলা আছে, 2টো আমাদের পরিবেশ আন্দোলনের কথা বলা আছে। আমাদের জানি ভারতবর্ষের প্রথম পরিবেশ আন্দোলন, যেটা 70 দশকে প্রথমেই হয়েছিল, চিপকো আন্দোলন, তারপর নর্মদা বাঁচাও আন্দোলন, এই 2টো বলা আছে। আমার মতে এখানে 3টে কোশ্চেন করে যাওয়া উচিত। 3টে কোশ্চেন করলে একটা 100% কমন পাবে ছাত্র। সেটা হচ্ছে, একটা হচ্ছে চিপকো আন্দোলন কি, এখানে কিন্তু বারবার বললাম যে আমি যেটা অ্যান্সারটা করব সেখানে কি, চিপকো আন্দোলন হচ্ছে একটা পরিবেশ আন্দোলন, কোন সময় হয়, কি কারণে আন্দোলনটা হলো, বা এই চিপকো আন্দোলনের নামটা চিপকো কেন হলো। তারপর হচ্ছে যে দাবিগুলো হলো, সেই দাবিগুলো, সে আন্দোলনটা কীভাবে চললো, তারপরে তারপর হচ্ছে এই দাবিগুলো কতটা সফল হলো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, তাহলে আমরা কি পেলাম, চিপকো আন্দোলন 1971 সালে হিমালয়ের গাড়োয়াল অঞ্চলে হয়েছিল, এটা আমরা বললাম।
এর নেতৃত্ব ছিলেন সুন্দরলাল বহুগুণা, চণ্ডীপ্রসাদ ভাট, সরলা দেবী, গৌরী দেবী। এই আন্দোলনে মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবার চিপকো কথার অর্থ, কারণ চিপকো কথার অর্থ হচ্ছে আলিঙ্গন করা বা জড়িয়ে ধরা। তো এই যে তারা যেহেতু গাছকে জড়িয়ে ধরে বা আলিঙ্গন করে আন্দোলন করেছিলেন, তাই এই আন্দোলনের চিপকো। এদের দাবি কি ছিল না, না সেই সময় মানে সরকার থেকে যারা এই সময় এই এলাকার মানুষরা এই গাছের উপর রুজি রোজগার তাদের অনেকটা নির্ভর করতো, কিন্তু সরকার কি করা হয়েছিল, যারা ঠিকাদার বা মহাজন তাদেরকে গাছ কাটা ঢালা অনুমতি দেওয়া হয়েছিল। তো তো এর ফলে কি হয়েছিল, এরা শঙ্কিত হয়েছিল। তো এরা চেয়েছিল যে এখানে যেন এত এলাকায় যেন গাছ কাটা না হয়, এদের জীবন জীবিকা নষ্ট না হয়। এর ফলে সরকার একটা সময় এবং ব্যাপক আন্দোলন হয়, দুটো বড় বড় পদযাত্রা হয়, সুন্দরলাল বহুগুণা, চণ্ডীপ্রসাদ এরা বহুদিন জেলও খাটেন। তো এবং এই ভারতবর্ষে পরিবেশ আন্দোলন বলতে গেলে এখানেই প্রথম দেখা যায় ভালোভাবে পরিবেশ আন্দোলন যেটা বোঝায়, এবং গোটা বিশ্ব থেকে এর সমর্থন আসে এবং সরকার একটা সময় পিছু হটে এবং একটা নির্দিষ্ট উচ্চতার উপর গাছ কাটা যাবে না বলে তাহলে চিপকোর কিন্তু একটা আংশিক জয় হয়। তাহলে আমরা এখানে লাস্টে কি না, এই মহিলারা আন্দোলনে এগিয়ে এসেছিল, মহিলাদের ভূমিকা পেলাম এখানে, মানুষ পরিবেশ বিষয়ে সচেতন হলো, মানুষ তাদের নিজের জীবন জীবিকার আন্দোলন করা শিখলো। এই যে বেসিক উপসংহারটা আমার কিন্তু শেষে আসা, তাহলে আমি গোটাটা কিন্তু আমি কভার করে নিতে পারি। এই যে ছোটো ছোটো বিষয়গুলো বললাম গোটা চিপকো, এবার যেভাবে কোশ্চেন দিক না কেন আমি কিন্তু চিপকোর বেসিক কনসেপ্ট কিন্তু নিয়ে নিয়েছি। একই হবে নর্মদা, আর যেটা বললাম এই চিপকো নর্মদা যদি এইভাবে দুটো নোট বানিয়ে নিই তাহলে আমার যাই কোশ্চেন দিক আমার কোনো অসুবিধা নেই। এমনকি দেখুন সব 2 মার্কসও কিন্তু এর ভেতরে ঢুকে গেছে, প্রত্যেকটা পার্ট চিপকো কথার অর্থ কী, কবে ভারতের প্রথম পরিবেশ আন্দোলন কী, বা ভারতের দুটি পরিবেশ আন্দোলনের নাম উল্লেখ করো, চিপকো দুজন নেতার নাম কী, চিপকো কী কী দাবি নিয়ে চিপকো গড়ে উঠেছিল, ঠিক আছে, চিপকো আন্দোলনের দুটি ব্যর্থতা বা দুর্বলতা ইত্যাদি ইত্যাদি সবই চলে আসবে। একইভাবে নর্মদার ক্ষেত্রেও তাই। আর যেটা বলছিলাম যে পরিবেশ পুরো সমাজ এখানে পুরো সমাজটা হচ্ছে যে আমরা ব্যক্তি এবং রাষ্ট্র তার মধ্যবর্তী অবস্থানে যে যারা অবস্থান করছে সেটা পুরো সমাজে, যে আপনাদের যে ভূমিকা বা যে আমরা যে বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে দেখতে পাই বিভিন্ন সংগঠনগুলো দেখতে, এটা হচ্ছে পুরো সমাজের অংশ, যারা আমাদের জনগণকে যেমন মোটিভেট করতে পারছে, অথবা আপনারা একইভাবে আমাদের জনগণদের কথাবার্তা দাবিগুলো সরকারের কাছে পৌঁছে দিচ্ছেন এবং তাদের উপরেও চাইলে প্রেসার ক্রিয়েট করতে পারেন বা কিছু করে নিতে পারেন। তো এই পুরো সমাজটা বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বোঝার জন্য আমাদের, কিন্তু পুরো সমাজটা কোশ্চেন করার ঘোরাবার বা নড়াচড়া করার জায়গাটা অনেক। তাই আমি বলবো যেহেতু ওই দুটো করলে আমার একটা কমনের বিষয়ে অনেকটাই আমি গ্যারেন্টি পেয়ে গেছি, তাই এখানে পুরো সমাজ থেকে একটাই কোশ্চেন ভালোভাবে দেখে যাক, সেটা হচ্ছে পুরো সমাজ জিনিসটা কী, পুরো সমাজে কাজ কি, কাজটা হবে এলেও যেন হয় আর বৈশিষ্ট্য এলেও হয়, কারণ কাজের মধ্য দিয়েই বৈশিষ্ট্য ফুটে উঠবে, তাই উত্তরটা সেইভাবে বানানো জাস্ট। আর কিছু দেখা দরকার, ওই কোশ্চেন অনেক কিছু হতে পারে যে রাষ্ট্রের সঙ্গে পুরো সমাজের সম্পর্ক কী, কিছু ক্ষেত্রে ভালোভাবেও সম্পর্ক নিচ্ছে, কিছু ক্ষেত্রে বিরোধমূলক সম্পর্ক হচ্ছে, আপনি যখন তার উপর প্রেসার ক্রিয়েট করবেন সে অনেক সময় সেটাকে ভালোভাবেও নিতে পারে আবার রিঅ্যাক্ট করতেও পারে। তো এই যে বিষয়টা হচ্ছে এই জাস্ট পুরো সমাজ কাকে বলে, পুরো সমাজ জিনিসটা যখনই কনসেপ্ট, এই যে পরিবেশ আন্দোলনগুলো কিন্তু এই পুরো সমাজ আন্দোলনের মধ্যেই পড়ছে, আরও বিভিন্ন যে ছাত্র আন্দোলন, আপনার বিভিন্ন রকম আরও যে আন্দোলনগুলো হচ্ছে, তো এই সবগুলোই এই যে আপনারা আরজিকর আন্দোলন দেখলেন বা কোথাও শাহবাগ আন্দোলন দেখছি, সবই কিন্তু পুরো সমাজ আন্দোলন, ঠিক আছে, সবই পুরো সমাজ আন্দোলন। তো এগুলো এক্সাম্পল, তো এরকম দুটো এক্সাম্পল পুরো সমাজ আন্দোলনের ভারতবর্ষের। তো তারপরে দুটি বৈশিষ্ট্য বা পুরো সমাজের দুটি কাজ কি, সিম্পল ওর মধ্যে থেকে শর্ট কোশ্চেন, আমি বারবার বলছি শর্ট কোশ্চেন কিন্তু ওইখানেই হচ্ছে, পুরো সমাজ কাকে বলে, পুরো সমাজ আন্দোলনের উদাহরণও পাচ্ছি, বৈশিষ্ট্যও পাচ্ছি, কাজও পাচ্ছি, সব হয়ে যাচ্ছে একটা জাস্ট ওই রকম একটা কোশ্চেনের মতো বানিয়ে রাখা। তাহলে কিন্তু আমার কিন্তু এই চ্যাপ্টার নিয়ে জাস্ট এই 3টে কোশ্চেন দেখা, প্রধানত 2টো কোশ্চেন চিপকো আর নর্মদা, আর একটা হচ্ছে এই পুরো সমাজে যেটা আমি বললাম একটা বেসিক বানিয়ে রাখা, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা ফুল কমপ্লিট। বেশ, এরপরে লাস্ট চ্যাপ্টার, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস অ্যান্ড লোকাল সেলফ গভর্নমেন্ট। ভারতের সংবিধান সংশোধন, প্রত্যেকটা দেশেই একটা নির্দিষ্ট সময় সংবিধান তৈরি হয়। ভারতবর্ষেও আপনারা জানেন যে 1950 সালের 26শে জানুয়ারি আমাদের সংবিধান কার্যকর হয়েছে। তো তারপর থেকে আমাদের বিভিন্ন সময় প্রয়োজনে সংবিধান সংশোধন হয়েছে, তাই প্রত্যেকটা দেশে এটা প্রয়োজন হয়। তাই সংবিধানের মধ্যেই কিন্তু সংবিধান সংশোধনের একটা জায়গা রাখা থাকে। ভারতবর্ষেও আছে, ভারতের সংবিধানের 368 নম্বর ধারায় 3টে পদ্ধতির কথা বলা আছে। এবারে ছাত্ররা এটাকে জাস্ট প্রথমে বলা যে ভারতের সংবিধানের 368 নম্বর ধারায় ভারতের সংবিধান সংশোধন বলা আছে, এখানে 3টে পদ্ধতি কথা আছে, আর কিচ্ছু বলার দরকার নেই, জাস্ট একটা কি 1.5খানা বাক্য। 3টে পদ্ধতি, প্রথম পদ্ধতি হচ্ছে যে
পার্লামেন্টের সাধারণ সংখ্যাগরিষ্ঠতা মানে হচ্ছে পার্লামেন্টে যে দুটো কক্ষ লোকসভা রাজ্যসভায় অর্ধেকের বেশি সমর্থন লাগে, তাহলে কিন্তু সংবিধান সংশোধন। এখানে মেনলি কি আমরা কোনো রাজ্যের নাম পরিবর্তন, সীমানা পরিবর্তন, নতুন রাজ্য সৃষ্টি, পুরনো রাজ্য ভেঙে নতুন রাজ্য ইত্যাদি ইত্যাদি সব বিষয়গুলো এখানে এই 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 পদ্ধতিতে করা যায়। আরও অনেক কিছু বিষয় আছে, তাই এরকম 2-4টে এক্সাম্পল দেওয়া আর পদ্ধতিটা বলা। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে পার্লামেন্টে উপস্থিত ভোটদানকারী অধিকাংশ যদি সদস্যদের উপস্থিত ভোটদানকারী সদস্যের 2/3 ভিত্তিতে হয়। এইখানে আমাদের যে সংবিধান, যে আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে, মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতিগুলো এই পদ্ধতিতে পরিবর্তন করা যায়। আর তৃতীয় পদ্ধতি হচ্ছে যে এই দ্বিতীয় পদ্ধতিটা প্রথমে মেনটেন হবে, যে উপস্থিত ভোটদানকারী 2/3 সদস্য আর অর্ধেক রাজ্যের সমর্থন লাগে। এই পদ্ধতিতে মেনলি আমাদের সুপ্রিম হাইকোর্টের যে ক্ষমতাগুলো ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কয়েকটা পরিবর্তন হয়। জাস্ট 2-3টে এক্সাম্পল দেওয়া। তাহলে এই 3টে পদ্ধতি কিন্তু খুব ছোটো ছোটো করে পদ্ধতিগুলো, 2টো করে এক্সাম্পল বলা। এরপর শেষে কনক্লুশনে নিয়ে আসা। এখানে 2টো বিষয় কনক্লুশনে নিয়ে আসতে আমি ছাত্রদেরকে অনুরোধ করব 2টো বিষয় নিয়ে আসা। তাহলে প্রথম পদ্ধতিটা তুলনামূলক সহজ, দ্বিতীয় পদ্ধতিটা একটু কঠিন, তৃতীয় পদ্ধতিটা বেশি কঠিন। তাহলে এর জন্য আমরা ভারতের সংবিধানকে কি বলছি? মিশ্র সংবিধান। কারণ না সহজ না কঠিন। প্রথম পদ্ধতি দেখলে মনে হচ্ছে ভারতের সংবিধান সংশোধন খুব সহজ, কিন্তু দ্বিতীয় তৃতীয় পদ্ধতি তুলনামূলক কঠিন। তাহলে সহজ আর কঠিন, তাহলে সুপরিবর্তন আর দুষ্পরিবর্তনের সংমিশ্রণ। তো কোশ্চেনটা অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে, তার উত্তর কিন্তু ওখানে চলে আসছে যে ভারতের সংবিধানকে সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো, এইভাবে আসতে পারে। আবার যদি আসতে পারে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতিকে কেন সুপরিবর্তন ও দুষ্পরিবর্তনের সংমিশ্রণ বলা হয়, বা তুমি কি মনে করো ভারতের সংবিধান সংশোধন সুপরিবর্তনীয়? তাহলে আপনি কিন্তু পদ্ধতি বলে ওটা কিন্তু যাচ্ছেন। আবার আপনি কি মনে করেন ভারতের সংবিধান সংশোধন দুষ্পরিবর্তন, সেটাও বলে পর কিন্তু আপনি যাচ্ছেন, আপনি দুষ্পরিবর্তনে যাচ্ছেন না, সুপরিবর্তনে সংমিশ্রণ বলছেন। আরেকটা জায়গা অনেক সময় দেয়, এটা কিন্তু খুব হাই স্ট্যান্ডার্ড, যদি কোশ্চেন যদি খুব টাফ হয়, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি কি যুক্তরাষ্ট্র নীতির বিরোধী? আমরা জানি যুক্তরাষ্ট্র মানে একটা কেন্দ্র সরকার থাকবে, কতগুলো রাজ্য সরকার থাকবে, যেটা ভারতবর্ষে আছে। তো যুক্তরাষ্ট্র দেখুন, আমরা যে গোটা সংবিধান সংশোধনের পদ্ধতি বললাম, রাজ্যগুলোর কিন্তু কোথাও সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়ার কোনো জায়গা নেই, যা করছে কেন্দ্রীয় পার্লামেন্ট। শুধু তৃতীয় পদ্ধতিতে অর্ধেক রাজ্যের সমর্থন লাগছে। তাহলে এই সংবিধান সংশোধন পদ্ধতিতে রাজ্যগুলোর গুরুত্ব কিন্তু খুব কম। তাই কিন্তু অনেকেই মনে করে যে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি যুক্তরাষ্ট্র নীতির বিরোধী, কারণ আর কোনো যুক্তরাষ্ট্রে এত সংবিধান সংশোধনের ক্ষেত্রে এত দুর্বলতা রাজ্যগুলো পাওয়া যায় না। তাহলে আপনি যদি এইটা একটা লাস্টে মনে করেন, আমরা যদি অ্যাড করি একটা বাক্যে বা 2টো বাক্যে, যে ভারতের সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে কোথাও রাজ্যগুলোর কোনো জায়গা নেই, শুধুমাত্র তৃতীয় পদ্ধতিতে অর্ধেক রাজ্যের সমর্থন লাগবে। সেক্ষেত্রেও কিন্তু বলা নেই কতদিন কি আর। তো এই দিকতে বলা যায় যে রাজ্যগুলো যেহেতু সেভাবে কোনো গুরুত্ব নেই, তো প্রকৃত যুক্তরাষ্ট্রের যেটা পাওয়া যায় সেটা ভারতবর্ষের ক্ষেত্রে এটা পাওয়া যায় না। তাহলে আমার যেটা হলো, একটাই কিন্তু অ্যান্সার বানালাম, যে 368 নম্বর ধারা আছে, 3টে পদ্ধতিকে ছোটো করে বললাম, এক্সাম্পল দিলাম, আর একটা বললাম যে 2টো পার্টে, আবার 2টো পার্ট আমরা প্যারা করলাম। একটা হচ্ছে প্রথম পদ্ধতি সুপরিবর্তন, দ্বিতীয় পদ্ধতি জটিল, তৃতীয় পদ্ধতি আরও জটিল, তার জন্য সুপরিবর্তন দুষ্পরিবর্তন সংমিশ্রণ। আর একটা বললাম যে ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার যতটা রাজ্যের প্রাধান্য থাকা উচিত সংবিধান সঙ্গে, সেটা নেই আমার। কি তাহলে কি হলো, এখান থেকে যা খুশি যেভাবে খুশি কোশ্চেন দিক, তাতে কিন্তু কিছু করতে পারবে না। একটাই কোশ্চেন করে যাচ্ছে, সব রকম অ্যান্সার হবে, কিন্তু ওই উত্তরটা কিন্তু আমরা যেহেতু বুদ্ধিমত্তার সাথে বানিয়েছি। এরপর যেটা বলার, যে এরপরে 2টো পার্ট আছে, একটা হচ্ছে 73তম সংবিধান সংশোধন আর 74তম 1992 সালে। আমরা জানি যে আমাদের ভারতীয় পার্লামেন্টে এই 73তম সংবিধান সংশোধনটা হচ্ছে ভারতবর্ষের যে গ্রামীণ শাসন সরকার যেটা হয়, স্থানীয় সরকার কেমন হবে সেই সম্পর্কে। আর 74তম সংবিধান সংশোধনটা হচ্ছে আমাদের শহরের মানে নগরের শাসন ব্যবস্থা কেমন হবে, স্থানীয় শাসন ব্যবস্থা, সেই উপলক্ষে। তো বারবার বলছি 2x কোশ্চেন হবে এখানে। সংবিধান সংশোধন পদ্ধতি আমরা কিন্তু করবোই, যেহেতু একটা কোশ্চেন হলে কমপ্লিট হয়ে যাবে। এবারে 73 আর 74 এখানে কিন্তু কোশ্চেন করার স্কোপ প্রচুর। বেসিক প্রথম 2টো কোশ্চেন হবে 73 থেকে। একটা হচ্ছে 73তম সংবিধান সংশোধনের বৈশিষ্ট্যটা কী আর তার গুরুত্বটা কী। আমরা যেমন দেখি এটা কেন আনতে হলো 73 বা 74তম সংবিধান সংশোধন, কারণ হচ্ছে যে বিভিন্ন কোনো রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা ছিল না, আবার বিভিন্ন রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থাগুলো বিভিন্ন রকম ছিল। আমরা যেমন পশ্চিমবঙ্গেই জানি যে পশ্চিমবঙ্গে 1978 সালে বাম সরকার আসার পরে 1978 সালে পঞ্চায়েত ব্যবস্থার পতন ঘটায় বা সূচনা করে। তাহলে 92 সালের বহু আগে কিন্তু পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ছিল, এবং অনেকে মডেল হিসাবে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতকে দেখা হতো। তো আবার অনেক রাজ্যে ছিল না, আবার কোনো রাজ্যে কোথাও 3 স্তর ছিল, কোথাও 4 স্তর ছিল, কোথাও 2 স্তর ছিল। তো গোটা ভারতবর্ষে যেন একই রকম একটা পঞ্চায়েত ব্যবস্থা তৈরি হয়, তার জন্য কিন্তু এটা নিয়ে আসা হলো। তাহলে এখানে পঞ্চায়েত ব্যবস্থার যে মূল বৈশিষ্ট্যগুলো, যেমন 3 স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা হবে, যেটা ভারত পশ্চিমবঙ্গে ছিল, বা হচ্ছে 5 বছর পর পর ভোট নিতে হবে, একটা অর্থ কমিশন থাকবে, বা কোথা কোথা থেকে পঞ্চায়েত অর্থ পাবে, বা সংরক্ষণের ব্যাপারটা, এই যে মহিলাদের সংরক্ষণ 1/3 সংরক্ষণ,
দিতে হবে বা SC/STদের সংরক্ষণ, এইগুলো কিন্তু 1 2 3 4 করে পয়েন্ট করে অ্যান্সারটা বৈশিষ্ট্যটা হবে। পঞ্চায়েতের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে তারপর এখন তো 50% সংরক্ষণ আছে। তো আর গুরুত্বটা কি? এই যে গুরুত্বটা কি না, পঞ্চায়েত এইটা বলে যেটা হলো গোটা ভারতবর্ষের পঞ্চায়েত ব্যবস্থার একটা রূপরেখা তৈরি হলো, জনগণ এই অংশগ্রহণ করার জায়গা তৈরি হলো, ইত্যাদি ইত্যাদিগুলো একটা গুরুত্ব তৈরি হবে। তো এই ক্ষেত্রে একটা ইন্টেলিজেন্ট হতে হবে ছাত্রকে। 73 থেকে 74 করা যায় উত্তর। এখানেও 3টে স্তরের কথা বলা আছে, 3 রকম, কিন্তু শহরেও 3 রকম শাসন দেখা যায় যাওয়ার কথা বলা হয়েছে। যেমন আমরা জানি যে ছোট মিউনিসিপ্যালিটিতে পৌরসভা, বড় মিউনিসিপ্যালিটিতে পৌর কর্পোরেশন, এবং আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নোটিফাইড এলাকার কথা বলা আছে যে প্রস্তুতি মিউনিসিপ্যালিটি তৈরি করা, এরকম 3টে ব্যবস্থার কথা বলা আছে। এখানেও 5 বছর পর বলা আছে। তাহলে এখানেও সংরক্ষণটা সেম, সেই SC/ST সেই মহিলা। এখানেও আপনার আয়ের উৎসগুলো কোন জায়গাগুলো সেম, সেই কেন্দ্র সরকার, রাজ্য সরকার থেকে অর্থ, নিজস্ব কিছু মিউনিসিপ্যালিটির ট্যাক্স, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমি যদি চালাক হই তাহলে কিন্তু 73 ফলো করে 74টা কিন্তু আমি উত্তর করতে পারবো। একই গুরুত্বের ক্ষেত্রেও কিন্তু সেম। ঠিক আছে। এরপরে যে প্রবলেমটা হচ্ছে, এখানে এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন করার স্কোপ প্রচুর। যেমন আমাদের যে যখন এখানে 73তম সংবিধানের প্রকৃতি, আমরা যখন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, তাহলে এর গঠন, এর এর কার্যাবলী প্রত্যেকের, আবার কার্যাবলীরও বিভিন্ন ভাগ আছে। তো এরকম অসংখ্য কোশ্চেন হতে পারে। তো এক্ষেত্রে ছাত্রদেরকে বলবো একটু যে 73 আর 74-এর এই বেসিক বৈশিষ্ট্য গুরুত্ব যেহেতু একটা থেকেই হয়ে যাচ্ছে, গ্রাম পঞ্চায়েতের গঠনটা কিন্তু কোশ্চেনে আসবে না বড়তে, আসবে পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদে আসতে পারে। এক্ষেত্রেও কিন্তু একটা থেকে আরেকটা কপি করা যায়। যে কীভাবে কপি করা যায় না, প্রতিটা গ্রাম পঞ্চায়েত থেকে 2 জন বা 3 জন করে আপনার পঞ্চায়েত সমিতির সদস্য হচ্ছে। একইভাবে প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি থেকে 2 জন বা 3 জন জেলা পরিষদের সদস্য হচ্ছে, এই একটা বাক্য। 2 হচ্ছে গ্রাম পঞ্চায়েতের প্রধানরা পঞ্চায়েত সমিতির মেম্বার হয়, একইভাবে পঞ্চায়েত সমিতির প্রধানরা মানে সভাপতিরা জেলা পরিষদের মেম্বার হয়। একইভাবে আমার ওই পঞ্চায়েত সমিতি এলাকায় যিনি বিধানসভা বা লোকসভার বা রাজ্য যে সদস্য, মন্ত্রী বাদে, তিনি পদাধিকার বলে পঞ্চায়েত সমিতির সদস্য। একইভাবে তিনি ওই জেলা পরিষদ এলাকার মানে ওই জেলার অন্তর্গত তিনি জেলা পরিষদের সদস্য, শুধু কিছু একটু টার্ম ডিফারেন্স। একইভাবে রাজ্যসভার সদস্য, মন্ত্রী বাদে, সেই জেলার অন্তর্গত যদি কোনো রাজ্যসভার সদস্য থাকেন তিনি জেলা পরিষদের সদস্য, মন্ত্রী বাদে। একইভাবে সেই পঞ্চায়েত সমিতির বাসিন্দা যদি কোনো রাজ্যসভার সদস্য হয় তিনি কিন্তু তার সদস্য। তাহলে গঠনটা কিন্তু পুরো কপি করা যায়। শুধু পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে আর এর ক্ষেত্রে একটু বুদ্ধিমত্তা, শুধু একটা বাক্য ডিফারেন্স হয়। আর যেটা বলছিলাম যে গ্রাম পঞ্চায়েত, এবার কার্যাবলীর ক্ষেত্রে যেটা হচ্ছে যে গ্রাম পঞ্চায়েতের কার্যাবলীকে 3 ভাগে ভাগ করা হয়। একটা অবশ্য পালনীয় কার্যাবলী, একটা মানে করতেই হবে, আর একটা হচ্ছে আরোপিত কার্যাবলী, হয়তো রাজ্য সরকার কোনো কিছু বললো যেগুলো করার জন্য, আর একটা হচ্ছে ইচ্ছাধীন কার্যাবলী বা স্বেচ্ছাধীন কার্যাবলী। অবশ্যই পালনীয় কার্যাবলীগুলো আমরা বেসিক জানি, জাস্ট আমি বারবার বলছি সব কাজ তো দেওয়া সম্ভব নয়, পঞ্চায়েতের প্রচুর কাজ, বেসিক যেগুলো আমি জানি সেগুলো পড়বো। যেমন কি রাস্তাঘাট তৈরি করা, পানীয় জলের ব্যবস্থা করা, আপনার হচ্ছে পয়প্রণালী বা ড্রেনেজ ব্যবস্থা করা, জন্ম মৃত্যুর হিসাব রাখা, এগুলো বেসিক ব্যাপার, আমরা সবাই জানি। তাহলে এইটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের কাজ। আবার হচ্ছে যে কোনগুলো হচ্ছে, ধরুন আপনার কোথাও কোনো রোগ প্রতিরোধ হয়েছে, অমুক করার ব্যবস্থা করা, এগুলো হচ্ছে অর্ডার দিল আর কি সরকার তখন। আবার হচ্ছে ইচ্ছাধীন কার্যাবলী, আপনি একটা পার্ক বানালেন, আপনি একটা, তো এই যে বিষয়গুলো, একটা প্রেক্ষাগৃহ বানাচ্ছেন, মানে বলতে চাইছি সাংস্কৃতিক চর্চা বানাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার কি স্বেচ্ছাধীন, ইচ্ছাধীন। তাহলে এই যে বুঝে পড়া, আপনাকে কিন্তু মুখস্থ করা বা ওই মনে রাখার দরকার নেই। তো একইভাবে পঞ্চায়েত সমিতির, আবার একইভাবে যেমন বললাম গ্রাম পঞ্চায়েতের গঠনটা কম গুরুত্বপূর্ণ, একইভাবে পঞ্চায়েত সমিতির কাজটা থেকেও যে কাজটা বেশি আসবে, হয় গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী আসবে, নাহলে জেলা পরিষদের কার্যাবলী আসবে। এখানে কিন্তু পঞ্চায়েত সমিতির কার্যাবলীটা কম গুরুত্বপূর্ণ, আবার গ্রাম পঞ্চায়েতের গঠনটা কিন্তু কম, কিন্তু শর্ট কোশ্চেনের স্কোপ প্রচুর। তো এক্ষেত্রেও হচ্ছে যে শর্ট কোশ্চেনের উত্তর কিন্তু একইভাবে করা যায়, যে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের পর প্রথম অধিবেশনে সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে প্রধান, একজনকে উপপ্রধান। তাহলে পঞ্চায়েত সমিতির হবে একই বাক্য, নিজেদের মধ্যে থেকে একজনকে সভাপতি, একজনকে সহসভাপতি। জেলা পরিষদের ক্ষেত্রে কি একজনকে নিজেদের মধ্যে থেকে সভাধিপতি, একজনকে সভাধিপতি। এই যে 3টাকে একই ফর্মেটে পড়া ট্যাকটিক্যালি, এটা করতে হবে। এবারে বিভিন্ন স্থায়ী সমিতি হয়, 10টা করে স্থায়ী সমিতি হয়, 2টো স্থায়ী সমিতির নাম আসতে পারে, যে পূর্ত ক্রিয়া স্থায়ী সমিতি, শিক্ষা বিষয়ক স্থায়ী সমিতি, যেগুলো কর্মাধ্যক্ষ করা হয়, বিভিন্ন রকম আপনারা জানেন। তো এইগুলো জাস্ট দেখে রাখা ওই নোটের ভেতরে। আর যেটা, তাহলে কিন্তু আমাদের 73টা কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেল। তাহলে আমি আবার বলছি 73-এ কি বৈশিষ্ট্য আর গুরুত্ব। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে একটা নোট থেকেই দুটো কভার করা যাবে। গ্রাম পঞ্চায়েতের কার্যাবলীগুলো দেখে রাখা, আর জেলা পরিষদের কাজটা দেখে রাখা, বাস, তাহলেই কমপ্লিট। আর যেহেতু আমরা
সংবিধান সংশোধন পদ্ধতি করেছে, তাই 74-এর কিন্তু এবারে বলছি, এবারে কোনো ছাত্র যদি মনে করে আমি আর একটু দেখতে চাই, সেক্ষেত্রেও কিন্তু তার বুদ্ধিমত্তার সাথে যদি পড়াশোনা করে, যেমন মিউনিসিপ্যালিটিকে গ্রাম পঞ্চায়েতের মতো অনেক কাজ করতে হয়, তাকেও জন্মমৃত্যুর হিসাব রাখতে হয়, তাকেও রাস্তাঘাট ঠিক করতে হয়, তাকেও ড্রেন পরিষ্কার করতে হয়, তাহলে কিন্তু আপনি কিন্তু 4-5 নম্বরের যে কোশ্চেন, 4 নম্বর আপনি কিন্তু ইজিলি কভার করে নিতে পারেন। ঠিক আছে, মিউনিসিপ্যালিটি যেমন ধরুন মিউনিসিপ্যালিটি করতে হয় বললাম, তাহলে কর্পোরেশনকেও কিন্তু একই কাজ করতে হয়। এবার কলকাতা কর্পোরেশনও সিম্পল আসতে পারে, আবার কলকাতা উল্লেখ করেও দিতে পারে। কলকাতা কর্পোরেশনে কি রাস্তাঘাট করতে হয় না তা তো নয়, ওখানেও করতে হয়, ওখানেও ড্রেন পরিষ্কার করতে হয়, ওখানেও রাস্তা তৈরি করতে হয়, ওখানেও আপনার জন্ম মৃত্যুর হিসাব রাখতে হয়। তাহলে কি হচ্ছে, এই একটার বেসিক যে কাজগুলো আমাকে বুঝতে হবে, বেসিক কাজ কোনগুলো, তাহলে বেসিক কাজগুলো ধরলে কার্যাবলী যদি আসে আমি কিন্তু কভার করতে পারবো। তো এইভাবে বুদ্ধিমত্তার সাথে, তাহলে এই চ্যাপ্টারগুলি যেগুলো বড় চ্যাপ্টার, আমি বারবার বলবো এখানে সংবিধান সংশোধন পদ্ধতিটাকে খুব গুরুত্বপূর্ণ সহকারে করা, যেন এইখান থেকে যেহেতু 2x কোশ্চেন হবে, ধরে না যে সংবিধান সংশোধন পদ্ধতি 73 আর 74 তিনটে চ্যাপ্টারের মধ্যে দুটো চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন দেবে, আর 73টা করুক, 73-এর বৈশিষ্ট্য গুরুত্বটা করুক, সেখান থেকে 74টাকে ফলো করুক, আর পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের গঠনটা দেখুক, আর গ্রাম পঞ্চায়েত আর জেলা পরিষদের কার্যাবলীটা দেখুক, আর মিউনিসিপ্যালিটি আর কর্পোরেশনের যদি কাজ আসে ওইখানকার কোন কাজগুলোর সঙ্গে মিল হচ্ছে একটু দেখে নিলেই আপনার গোটাটাই কভার হয়ে যাবে। সেক্ষেত্রে আর কোনো প্রবলেম হবে না, নিশ্চিন্তে কমন পেয়ে যাবে। ইভেন এমসিকিউ গুলো মনে হয় এমসিকিউ হয় না এখন, 2 মার্কসের কোশ্চেন, এমসিকিউ আগের সেমিস্টার হয়ে গেছে, মানে যেহেতু দুটো সেমিস্টার ভাগ হয়েছে, আগের সেমিস্টারটা ওই প্যাটার্ন ছিল, এখন 2 মার্কস 4 মার্কস অ্যান্ড 6 মার্কস। তো ওই যে বললাম বারবার ওখান থেকেই কভার হবে প্রত্যেকটা, সভাধিপতি কেউ নির্বাচিত হয়, গ্রাম জেলা পরিষদের প্রধানকে কি বলা হয়, ঠিক আছে, তো দুটো কাজ, দুটো স্থায়ী সমিতির নাম কি, সব কিন্তু নোটের ভেতরেই আছে। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের প্রধানকে তো জাস্ট প্রধান কীভাবে নির্বাচিত হয়, অ্যাটসেট্রা। গ্রাম পঞ্চায়েতের পশ্চিমবঙ্গ স্তর কয়টি স্তর, কী কী, এই যে 3টে স্তর, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, জাস্ট এরকম কোশ্চেন হবে। স্যার 4 নাম্বার আর 6 নাম্বারের বড় প্রশ্ন থাকছে, কিভাবে আমি জিনিসটাকে ভাগ করব, মানে 6 নম্বর প্রশ্ন আর 4 নম্বর প্রশ্ন? আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে টোটাল 6টা চ্যাপ্টার আছে, তার মধ্যে একটা চ্যাপ্টার থেকে 2 মার্কস হবে না, 5টা চ্যাপ্টার থেকে 2 মার্কস হবে, কোন চ্যাপ্টার থেকে 2 মার্কস হবে না সেটা কিন্তু বলা আছে। এরপর যে 6টা চ্যাপ্টার রয়েছে, এই 6টা চ্যাপ্টারে 3টে চ্যাপ্টার থেকে 4 মার্কস হবে, কোন চ্যাপ্টারগুলো থেকে 4 মার্কস হবে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে, সেখান থেকে 6 মার্কস হবে না। আবার 3টে চ্যাপ্টার থেকে 6 মার্কস হবে, সেখান থেকে 4 মার্কস হবে না। তাহলে আমি যেগুলো বললাম এই যে টপিকগুলো, তাহলে যেটা বলছি সেটা 4 মার্কসের এলে ঠিক 4 মার্কসের সাইজে উত্তর বানানো, 6 মার্কস এলে 6 মার্কসের উত্তর বানানো। এটা একটা চ্যাপ্টার থেকে 4 মার্কস বা ওই কোশ্চেনটাই 4 মার্কস আসবে, ওইটাই 6 মার্কস আসবে, এরকম কিন্তু ব্যাপার নয়। তাহলে কোন টপিকগুলো 4 মার্কস হবে, কোন টপিকগুলো 6 মার্কস হবে, সেটা কিন্তু বলা আছে। বেশ। আর লেখার সময় স্যার, মানে যেমন আমি বড় প্রশ্ন লেখার সময় ভূমিকা দিচ্ছি, কিছু পয়েন্ট থাকছে, লাস্ট একটা এন্ডিং করছি, আমি ঠিক কতটা লিখলে 4 নাম্বারের থেকে কতটা লিখলে ওটা 6 মার্কসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে? এটা নিয়ে আমার কিছু একটা ব্যক্তিগত মত আছে। অনেক সময় ছাত্ররা বলে যে আমি ঠিক লিখলাম, গোটাটাই কেন কেটে দিল, বা এটা হলো, যেমন শর্ট কোশ্চেনের ক্ষেত্রেই বলি, আমি অনেক সময় দেখি অনেক ছাত্র একটা 1 মার্কসের ধরুন কোশ্চেন দেওয়া আছে, এখানে 2 মার্কস আসবে, 1 মার্কসের কোশ্চেন দেওয়া আছে, সে হাফ পাতা ধরে উত্তর লিখেছে, অনেকটা সে জানে, সে যা জানে সে জানাচ্ছে আমাকে, আমি কিন্তু তাকে গোটাটা ঠিক সত্ত্বেও নাম্বার দিই না, কম দিই, কারণ আমি তোমার কাছে যদি এত কিছু জানতে চাইতাম তাহলে ওই কোশ্চেনটা 4 বা 6 দিতাম। আমি দেখতে চেয়েছিলাম যে তুমি কোশ্চেনটা 2 মার্কসের মতো অ্যান্সার দিচ্ছ কিনা। ঠিক আছে, যে ধরুন আমি বললাম, ধরুন কোশ্চেনটা এসছে রাজ্য বলে স্বেচ্ছাধীন ক্ষমতা কাকে বলে, 2 মার্কসের, আমার উত্তরটা এটাই হবে যে রাজ্য দলের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে বোঝায় যে কাজগুলি রাজ্যপালকে করার সময় মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার পরামর্শ নিতে হয় না, সেই ক্ষমতাটাকে বলা হচ্ছে স্বেচ্ছাধীন ক্ষমতা। এবারে আমি কি ক্ষমতা আছে, অমুক আছে, ভারত পশ্চিমবঙ্গের রাজ্যপাল কী ক্ষমতা ভোগ করে, অমুক রাজ্যপাল কী ক্ষমতা ভোগ করে, করলাম। এবারে আপনি ধরুন ওইগুলো করতে গিয়ে ভুল করতে পারেন, কোনো প্রয়োজন নেই, 2 মার্কসের কোশ্চেন 2 মার্কসের মতো। এবার 4 আর 6-এ যেটা বলছিলাম, যে 4 মার্কসের 6 মার্কসের যেটা হচ্ছে যে দেখুন টপিক ওয়াইজে কিছু অনেক সময় কী হয়, 6 মার্কসের কোশ্চেনও ছোটোতে লেখা যায়, 4 মার্কসের কোশ্চেনের উপর নির্ভর করে। 4 মার্কসের কোশ্চেনকে আমি বারবার বলছি যে আমার এটা বুঝতে হবে যে আমার 4 মার্কসের কোশ্চেন হলে আমার হাতের লেখার বিভিন্ন জনের বিভিন্ন সাইজ হয়, তো আমি যেগুলো জেনারেল সাইজ আমরা যেটা দেখি মিডিয়াম সাইজ, তাতে 1 পাতার মধ্যে 4 মার্কসটা আসা উচিত, মানে খাতার পাতার আমি কথা বলছি, মানে বাক্য যদি ধরি তাহলে ওই
12টা থেকে 14টা বা 15টা বা 16টা বাক্য, ম্যাক্সিমাম 16টা বাক্য। এটা যখন 6 মার্কসে যাবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম গোটা 22-24টা বাক্য। তো এর বেশি করতে গেলে যেটা হবে যে সে ওখানেও জায়গা পাবে না খাতাতে, জায়গা তো এবার প্রথমবার তো জায়গা দেখাই যাক কতটা দেওয়া হয়। তো আর 2 নম্বর বিষয় হচ্ছে টাইমেরও তার প্রবলেম হবে। ঠিক আছে, মাল্টিপল চয়েস সেক্ষেত্রে যে সুবিধা হয় না অফ টাইম, আর এক্ষেত্রে হচ্ছে যেটা গোটাটাই লিখতে হবে, সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটাও খুব গুরুত্বপূর্ণ। আর এই সময় একদম টু দ্য পয়েন্ট লিখতে হবে, তার টু দ্য কারণ পয়েন্ট একদম, কারণ হচ্ছে যে জায়গাও নেই। আর কোশ্চেন প্যাটার্ন ভাঙা হচ্ছে এই কারণের জন্যই, এতে কিন্তু পড়তে বেশি হয়, কারণ যেখান থেকে খুশি ছোট কোশ্চেন করা যায়, কিন্তু যখন আগের কোশ্চেন প্যাটার্নে যখন বড় হয় তখন কিন্তু আমরা যেমন আগের সেমিস্টার ওরা পরীক্ষা দিচ্ছি এমসিকিউ, যা খুশি কোশ্চেন আসতে পারে, এর তো আপনি কোনো সাজেশন করতে পারবেন না এমসিকিউ এর। তো এর যেমন 4 মার্কস বা 6 মার্কস হচ্ছে, আমি যেমন বলতে পারছি যে এরকম তবু 4 মার্কস 6 মার্কস হচ্ছে বলে বলা যাচ্ছে। তো কোশ্চেন করার জায়গাটা অনেক বড়। এই যদি ধরুন এই কোশ্চেনগুলো দিতে আমরা 10 মার্কস হতো তাহলে সার্কের উদ্দেশ্য তো আর 10 মার্কসে দিত না, 6টা কি 7টা উদ্দেশ্য আছে। তাহলে কি হচ্ছে, যত ছোট হবে তাহলে ওই উদ্দেশ্যটাও কিন্তু আমার কোশ্চেনের মধ্যে চলে আসছে, যখন ওটা কোশ্চেন প্যাটার্নটা সাইজটা যখন 4 মার্কস বা 6 মার্কস হয়ে যাচ্ছে। তো সেই হিসাবে কোশ্চেনের জায়গা প্রচুর। তো সেই হিসাবে আমাকে যে বারবার বললাম যে আসিয়ান বা সার্ক যখন আমি করছি, তখন বেসিক জায়গা যে সার্ক কাকে বলে, জিনিসটা কি, কবে তৈরি হয়েছে, তার ফুল ফর্ম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, কোথায় সদর দপ্তর, কার উদ্যোগে হয়েছিল, জিয়াউর রহমান বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি। তো সার্কের সদস্য কারা, এখানটা ভূমিকায় থাকার পরে তারপরে কী করলাম, উদ্দেশ্য জিনিসটা করলাম। উদ্দেশ্য পড়ার পরে আমরা কী করলাম, সার্কের সফলতা, সার্কের ব্যর্থতা, শেষে ভারত এবং ভারতের সঙ্গে যে চুক্তিগুলো হয়েছে, আরও কিছু শর্ট কোশ্চেন, সাউথ সাউথ এশিয়া, মানে আমাদের যে ফ্রি ট্যাক্স এরিয়া করার যে এজেন্ডা ছিল, এই যে জায়গাটা, এই জাস্ট কয়েকটা 5-7টা এর মধ্যে শর্ট কোশ্চেনগুলো সব হয়ে যাবে। শর্ট কোশ্চেনও হবে এবং যত রকমের শাক থেকে কোশ্চেন আসে ঠিক 4 মার্কস করে, মানে উত্তরটা কিন্তু 3 মার্কস যদি 4 মার্কসের প্যাটার্ন হয়, কারণ ভূমিকাটা আমার 1 মার্কস, সেটা হচ্ছে সব কোশ্চেনের জন্য। আবার যখন 6 মার্কসের কোশ্চেন করছি ভূমিকাটা 1 মার্কস, এবং বাকি যে পার্টগুলো আমরা করছি 5 মার্কসের করে এটা বানিয়ে নাও, তাহলে উত্তর খুব সহজে এবং যেভাবেই কোশ্চেন আসুক না কেন সে কভার করতে পারবে। স্যার খুব সুন্দরভাবে আমাদের বলেছেন কিভাবে আমরা ছকে ফেলে পড়তে পারবো, এবং কনসেপ্টটা একদম ক্লিয়ার থাকলে প্রশ্ন ঘুরিয়ে দিলেও লেখা যাবে। আচ্ছা, অনুষ্ঠানের শেষের দিকে এসছি, তাহলে উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষার্থীদের জন্য আপনার বিশেষ যদি কিছু পরামর্শ থাকে। বিশেষ পরামর্শ বলতে এটাই যে পড়াশোনার কোনো বিকল্প নেই, এই সময়টাকে কয়েকটা দিন হয়তো সময় আছে হাতে আমাদের, প্রপার ইউটিলাইজ করতে হবে। সেটা বারবার বলছি যে ভাস্ট আকারে, যেহেতু এটা মাল্টিপল চয়েস কোশ্চেন, যদি আগের সেমিস্টারটা আমি বলতাম যে তোমরা ভালো করে টেক্সট বই পড়ো এবং সেগুলো মার্ক করো, যেহেতু এখানে সেটা নয়, 2 মার্কস 4 মার্কস অ্যান্ড 6 মার্কস কোশ্চেন প্যাটার্ন, এখানে কিন্তু একদম কি কোশ্চেন হতে পারে সেটা ধরেই কিন্তু পড়াশোনা করতে হবে, যে আমার সেই টপিকে কি কোশ্চেন হতে পারে, এবং 2 কোশ্চেন হবে, কোন টপিকগুলোকে আমি গুরুত্ব দেব এবং সেইগুলোকে পড়বো। আর আমি বারবার বলবো যে শুধু পড়া নয়, পড়ার সাথে সাথে লিখে প্র্যাকটিস করা, তার লিখে যতক্ষণ না প্র্যাকটিস না করে, আমরা ছাত্রছাত্রীকে বারবার বলি তার কোথায় ভুল হচ্ছে, কোথায় আটকাচ্ছে, একটা কোশ্চেন লিখতে তার কতক্ষণ টাইম লাগছে, সেগুলো সে বুঝতে পারবে না। আমি সবসময় ছাত্রদেরকে বলি যে কোনো একটা কোশ্চেন করার পর সেটাকে প্রথমে একবার লেখো, মেন খাতা বা সব বই সব পাশে রুমে রেখে এসো, কারণ আমাদের অভ্যাস হয় একবার দেখে নেওয়া যেখানটা আটকে যায়, তো সেটা করো। এবার যে জায়গাগুলো আটকাচ্ছে সেটাকে দ্বিতীয়বার প্রেসার দিয়ে করো, এবং দ্বিতীয়বার প্রেসার দিয়ে করার পর দ্বিতীয়বার তুমি আবার লেখো। সেক্ষেত্রে তুমি ঘড়িটা দেখে দেখো যে আমার অ্যাকচুয়ালি কতক্ষণ টাইম লাগছে। অনেক সময় কী হয়, আমরা একটা কোশ্চেন হয়ে গেছে নিয়ে আমার কোশ্চেনটা আমি 1 ঘন্টা ধরে মনে করে লিখছি, ওটা কিন্তু হয়নি অ্যাকচুয়ালি বাস্তবে। তো এই খুব কম সময়ে সাজেস্টিভ ওয়েতে পড়াশোনা করো, কারণ এতগুলো সাবজেক্ট, সময় খুব কম। এইবারে সেটা আমাকে সব কিছু যেমন সামারি করতে হয়, আমাকে সামারি করে প্রত্যেকটা চ্যাপ্টারের মেন বিষয়গুলো কিন্তু পড়তে হবে। ঠিক আছে, তো আর যদি বারবার বললাম যে যখন আমার কনসেপ্টটা ক্লিয়ার হবে ওই টপিকটার উপর, আমি সার্ক করছি, সার্কের বিষয়ে আমার মেন কনসেপ্ট কমপ্লিট, আমি বাস্তববাদ করছি, বাস্তববাদ ওরিয়েন্টেড আমার মেন কনসেপ্ট ক্লিয়ার, কোশ্চেন যাই আসুক না কেন আমি রেডি। শুধুমাত্র যদি আমি মানে কোনো কিছু না বুঝে মুখস্থ করতে যাই, তাহলে কিন্তু কোশ্চেন ঘুরিয়ে এলে, যারা ভালো ছেলে খুব ভালো নাম্বার তুলতে চায়, তার কিন্তু কনসেপ্ট প্রয়োজন। শুধু অন্ধের মতো পড়াশোনা করে কিন্তু সব কিছু কোশ্চেন ঘুরিয়ে আসতেই পারে, আমরা ধরে নিলাম আসতেই পারে, সেক্ষেত্রে কিন্তু তার ক্যাচ করার ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তাই কনসেপ্ট ক্লিয়ার করো, সেই টপিকটার মেন কনসেপ্টটা কী বা জিনিসটা কী সেটা ক্লিয়ার করো, বাস।
অনেক ধন্যবাদ স্যার, আজকে আপনি সময় দিয়েছেন এবং আহ, বেশি প্রত্যেকটা সাজেশনের অনুষ্ঠানেই প্রত্যেকটা পর্বেই আমরা বলছি কনসেপ্ট ক্লিয়ার থাকছে, তাহলে আমরা স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা করছি, তাহলে যে কোনো ধরনের প্রশ্নই আসুক না কেন আমরা সেটা করে ফেলতে পারবো। আজকের এই পর্ব এই পর্যন্তই। আপনারা শুনছিলেন গীতাঞ্জলি রেডিও 90.4 FM এর টার্গেট উচ্চ মাধ্যমিকের আজকের পর্বে আমরা কথা বললাম পলিটিক্যাল সায়েন্স নিয়ে। আজকের এই পর্ব এই পর্যন্তই। নমস্কার।